আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে। আজকে ক্লাস 9-10-এর ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতার প্রথম লেকচার। তো শুরু করা যাক। প্রথমেই কাজ, যার ইংলিশ হলো গিয়া ওয়ার্ক, অর্থাৎ এই কাজ রাশিটার প্রতীক কী হবে? ডাব্লু। কাজ রাশির প্রতীক হলো গিয়া ডাব্লু। আর কাজ কখন হয়? ধরো আমার একটা বস্তু আছে এখানে, এই বস্তুটার উপর আমি একটু বল প্রয়োগ করলাম, বস্তুটার উপর আমি কিছু বল প্রয়োগ করলাম, আর বল প্রয়োগের ফলে যদি বস্তুটার কিছু সরণ হয়, ধরো বল প্রয়োগের ফলে এখানে তার এস মিটার সরণ হইল, ঠিক আছে, তাহলে তার কাজের পরিমাণ হবে ডাব্লু সমান সমান এফ এস। এটা একদম সিম্পল ফর্মে আমি তোমার সংখ্যাটা বললাম, এখানে ডিটেলসে সুন্দর করে বলবো। যেমন ধরো একটা বস্তু, সেখানে তুমি বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলা, ঠিক আছে। 10 নিউটন বল প্রয়োগের ফলে এই বস্তুটার মধ্যে সাপোজ এই বস্তুটা সরণ হইল গিয়ে আমার 20 মিটার, ঠিক আছে। আমার বল ছিল 10 নিউটন আর সরণ হইল গিয়ে 20 মিটার, অর্থাৎ আমার এখানে কাজ সমান সমান এই 20 আর 10, 20 10 গুণ করলে কত হবে? এই 200 হবে আমার কাজ। এখন 200 কি, 200 কি বলবো আমি? তুমি কি কি গুণ করছো? নিউটনের সঙ্গে মিটার গুণ করছো না? তাহলে লেখো 200 নিউটন মিটার। আর এই নিউটন মিটারকে সুন্দর কইরা এই নিউটন মিটারের বদলে আমরা বলতে পারি জুল, ঠিক আছে। তাহলে কাজের এসআই একক এই জুল, অথবা জুলের আরেকটা নাম হলো কি নিউটন মিটার। আরেকভাবে প্রকাশ করা যায়, এটা আমি একটু নিচে দেখাইতেছি আপাতত। আচ্ছা, তাহলে আমাদের তো এটা কত সহজ একটা মানে গেল। যদি এমন হয় যে একটা সারফেস আছে, এরকম একটা বল, হ্যাঁ, এরকম একটা বল আছে, তুমি বলটারে ঠেলতেছো, বলটারে তুমি বল প্রয়োগ করতেছো, ধরো তুমি 20 নিউটন বল প্রয়োগ করতেছো বলটার উপর কনস্ট্যান্টলি। আচ্ছা, তাহলে বলো, আর আমার এই বরাবর মনে করো ইটা দেওয়া, মানে সরি আঁকাটা একটু মানে কি বলে, স্ট্রেট লাইন আঁকে একটা, দাঁড়াও তাহলে বুঝবো। ধরো একটা আনত তল, ঠিক আছে, একটা আনত তল, আর এই হলো গিয়ে তোমার মাটি। তো মাটি বরাবর সাপোজ তোমার সরণ হয়েছে কত? তোমার সরণ হয়েছে এই বরাবর ধরো 5 মিটার, এটা হলো গিয়ে আমার 5 মিটার। তাহলে এই সময় কি বলবো? তোমার কি কাজ কাজ সমান সমান কত হবে? 5 আর 20 গুণ করে কি তুমি 100 জুল বলতে পারবা এই সময়? কি মনে হয়? এই পারবা কি পারবা না এটাও এখন বুঝবা না, বুঝবা এই লাইনটা পড়ার পর, অরিজিনাল সংখ্যাটা পড়ার পর এটা আরও ক্লিয়ার হবে। দেখো বলছে কি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু, আচ্ছা বলের প্রয়োগ বিন্দু কথাটার মানে কি? বলের প্রয়োগ বিন্দু মানে বল যেই বিন্দুতে প্রয়োগ করা হয়েছে। সাপোজ এটা যদি হয় বল, এই ফুটবল, ধরো একটা এই ফুটবলের উপর যে আমি বলটা প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, ফোর্স প্রয়োগ করছি, আমি এই বিন্দুতে আমি বল প্রয়োগ করছি, তাহলে এইটা হলো কি আমার এই ক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দু, ঠিক আছে। তো বলছে কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, এই তাইলেই কাজ হবে। কখন কাজ হবে, কখন কাজ হবে না? বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে কাজ হবে। আর কাজ কাকে বলে এক্স্যাক্ট সংজ্ঞা আমি পুরোটুকু লিখতে পারি চাইলে, অথবা আমি এতটুকু লিখতে পারি যে প্রয়োগকৃত বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর স্বর্ণের উপাংশের গুণফলকে কাজ বলে। আচ্ছা, এই যে পড়লাম জিনিসটা অনেক কঠিন লাগতেছে, অনেক নতুন নতুন শব্দ পাইছো, যেমন উপাংশ। উপাংশ কি? আচ্ছা, কি কি বুঝছি আমি? প্রয়োগকৃত বল, এই যে প্রকৃত বল এফ, প্রকৃত বল, এবং স্মরণ, তাহলে বল আর স্মরণের গুণফলকে কাজ বলে, এই যে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। আচ্ছা, আমি তো তাহলে এই কথাটাই লিখতে পারতাম এদিকে, আমি এত ঘুরাইলাম কেন জিনিসটাকে, তাই না? ঘুরাইছি শুধু শুধু না, বিজ্ঞানে কোনো কিছু শুধু শুধু হয় না, অবশ্যই প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে, ঠিক আছে। আচ্ছা, এর একটু আমরা মন দিয়ে পড়ি। প্রয়োগকৃত বল, ঠিক আছে, কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং স্মরণ। কেমন স্মরণ বলছে? বলের দিকে স্মরণ, বলের দিকে স্মরণ। কার স্মরণ? বলের প্রয়োগ বিন্দুর স্মরণ। এই লাইন, এই কথাটা তুমি চাইলে বাদও দিতে পারো, বাট আমি প্রিফার করি এই জিনিসটা লেখা, ঠিক আছে। বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশ, আচ্ছা উপাংশ, এই টার্মটা বোঝার জন্য আমার পরবর্তী পৃষ্ঠাতে যেতে হবে। উপাংশ জিনিসটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। উপাংশ, উপাংশ কিছুই না, উপাংশ হলে গিয়ে অংশ। তোমরা বুঝতে পারতেছো, আমরা নর্মালি এখন উপাংশ শিখবই না, কারণ উপাংশ আমাদের ক্লাস 11-এর আলোচনার বিষয়। আমরা এখন যেটা শিখবো সেটা হলো গিয়ে লম্ব উপাংশ,
ঠিক আছে, লম্ব উপাংশ। লম্ব মানে কি, ধরো একটা রেখা একটা রেখার উপর লম্ব, কথাটার মানে হলো গিয়ে একটা রেখা আরেকটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো গিয়ে 90 ডিগ্রি। তাহলে লম্ব উপাংশ বলতে বুঝাইতেছে যে দুইটা উপাংশ যাদের মধ্যবর্তী কোণ হলো গিয়ে 90 ডিগ্রি। ঠিক আছে, ধরো এই একটা উপাংশ আর এই আরেকটা উপাংশ, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটা 90 ডিগ্রি, রাইট? তো যদি এমন এইটা একটা উপাংশ আবার এটা আরেকটা উপাংশ, আর এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এরাই হলো গিয়ে লম্ব উপাংশ। আচ্ছা, উপাংশ এরা কার অংশ অ্যাকচুয়ালি? আগে তোমার এটা বুঝতে হবে। ধরো আম, এক ভাই আর দুই বোন আছে, ঠিক আছে? তো একটা ভাই কি করছে, একটা ভাই ধরো এই পাশে একটা বল আছে, এখানে একটা বল আছে, এই বলটারে এইভাবে এই বরাবর টান দিছে, ঠিক আছে? 7 নিউটন, ধরো 7 নিউটন এসে টান দিছে, 7 নিউটন বল প্রয়োগ করে এখানে টান দিছে সে। এখন সে এই পাশে তার দুজন বোন আছে, ওদের বললো আচ্ছা তোরা দুজন মিলে একটা কাজ কর, আমি তো ঠিক এই অ্যাঙ্গেলে টান দিছি বলটাকে। আচ্ছা, অ্যাঙ্গেল ধরো এটা এই বরাবর মানে এক্স অক্ষ আছে, ঠিক আছে? আমরা ইমাজিন করে নিই, তাহলে আমার অ্যাঙ্গেলটা কত কত অ্যাঙ্গেলে টান দিছে? 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করো ভাইটা টান দিছে দিকে, 7 নিউটন বলে, 7 নিউটন। এই যে আচ্ছা, এই যে বল প্রয়োগ করছে, বল কিন্তু ভেক্টর রাশি, বুঝছো? তো ভেক্টরের কি মানও আছে, দিকও আছে। এই ক্ষেত্রে ভেক্টরটার মান হলো গিয়ে 7 নিউটন, আর ভেক্টরের দিক হলো গিয়ে এই এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ কইরা টান দেওয়া হয়েছে। ওকে, ক্লিয়ার? এখন তুমি তোমার এই দুই বোনকে বললা যে কি তোরা এই বরাবরই টান দিবি না, তোরা এমন একটা কাজ করবি যে তুমি এক বোনটা মনে করো এই বরাবর বসাই দিলা, আম, এক বোন মনে করো এই বরাবর, এটা কি এক্স অক্ষ না? এই যে এই বরাবর কি এক্স অক্ষ। আরেকটা বোনরে বললো আচ্ছা তুই এই ওয়াই অক্ষ বরাবর দ্বারা, কেন বললো এটা? কারণ এক্স আর ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আচ্ছা, চিত্রটা একটু ঝামেলা হয়েছে, ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? তা আমি অ্যাকচুয়ালি লম্ব উপাংশ করতে চাইতেছি, এই জন্য আমি এই দুজনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাইছি, ফলে আমি যদি ওর এক্স বলি তাহলে ও হলো গিয়ে ওয়াই অক্ষের কাজটা করতেছে। তাহলে মাথায় আমার প্রশ্ন আসবে, আসলেই তো এরা দুজন তো চিন্তা করতেছে, আচ্ছা আচ্ছা তাহলে আমি কত নিউটন বল প্রয়োগ করি, একটা কাজ করলো, আমি 10 নিউটন প্রয়োগ করি আর তুই 6 নিউটন প্রয়োগ কর, দেখ তো কত হয়, তাহলে কি 7 নিউটন হয়? তাহলে 7 নিউটন হয় কি না এটা বোঝার জন্য আমার আবার ভেক্টরের যোগ জানা লাগে। ভেক্টর যোগ এটা এখন আমি তোমার আলোচনা করতে চাইতেছি না, তবে একটা সূত্র আছে, সূত্রটা হলো আর, আর আমার হলো লব্ধি ভেক্টর, আর সমান সমান √, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা, এটা সূত্র। আর আর ভেক্টরের মান মানে এই যে দুইজন, ঠিক আছে, ও মনে করো পি ভেক্টরে টানতেছে, ও হলো গিয়ে কিউ ভেক্টরে টানতেছে, আর দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটারে আমি থিটা দ্বারা প্রকাশ করতেছি, যেটা হলো গিয়ে এই ক্ষেত্রে 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির ভ্যালু কত বলো তো? কজ 90 ডিগ্রি মানে কিন্তু শূন্য, তাহলে আলটিমেটলি +2 PQ কজ আলফা এই ফুল টার্মটা কিন্তু শূন্য হয়ে যাইতেছে, বাকি থাকে শুধুমাত্র √পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, তাইলে আমি আর ভেক্টর পাবো। ঠিক আছে, তো এটা যদি হয় 10 নিউটন, এটা যদি হয় 6 নিউটন, তাহলে কি √10² যোগ 6² মানে √100 যোগ 36, √136 করলে যত হয় ওইটাই হইলো কি আমার এই বরাবর কাজ করে। আসলে কোন বরাবর কাজ করবে, এটা কি এইখানে কাজ করবে, এইখানে কাজ করবে, এইখানে কাজ করবে, কোন দিক বরাবর কাজ করবে, এটা জানার জন্য আবার আমার অ্যাঙ্গেলটা জানা লাগবে। ওই সময় আবার আরেকটা সূত্র আছে, বাট এগুলো এখন তোমার জানারই দরকার নেই, ঠিক আছে? যাদের খুব ইন্টারেস্ট তারা এই সূত্রটা মনে রাখতে পারো, বাট এটাও লাগবে না। আমার এখানে মেইন অবজেক্টিভ কি, অবজেক্টিভ হলো গিয়া আমি যদি 7 নিউটন এই বরাবর 7 নিউটন আমি পাইতে চাই, আমি অন্য কোন কোনভাবে পাইতে পারি, ওই দুইটি মনে করো উপাংশ, এটা হলো গিয়ে লম্ব উপাংশ, যেহেতু 90 ডিগ্রি বরাবর আছে, তাহলে কোন উপাংশের মান কতটুকু হবে? আমি যেহেতু এগুলো আগে করছি, আমি বলতে পারি যে এই বরাবর দেখতেছো না, এইটার মান হবে 7 cos 30 ডিগ্রি, আর এই বরাবর দেখতেছো না, এটার মান হবে 7 sin 30 ডিগ্রি। এখন ভাই এই কস সাইন জিনিসগুলো কি আদৌ কি আমরা বুঝি? আমরা তো 9-10-এ পড়ি, তাহলে 9-10-এ কিন্তু ত্রিকোণমিতি আছে, ওই ত্রিকোণমিতির মধ্যে এই সাইন কস জিনিসগুলো কি ভালো মতোই আলোচনা করা হয়েছে। তবুও আমি তোমাদের সুবিধার্থে ত্রিকোণমিতি নিয়ে অল্প একটু আলোচনা করব। ত্রিকোণমিতি আমার মূলত লাগবে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আছে মূলত 6টা আমাদের, যেমন নামগুলো কি কি?
সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা। আমাদের মূলত এইগুলো, এই যে এই 6টা আমি অনুপাত লিখে দিলাম, এই অনুপাতগুলো লাগবে, ঠিক আছে। এখন এই সাইন থিটা মানে অ্যাকচুয়ালি কি? সাইন থিটা মানে যদি মনে রাখতে চাই, আচ্ছা এগুলো হলো কি কোন ক্ষেত্রে আমার প্রযোজ্য, এটাও তো আমার বুঝতে হবে। এই সবগুলো কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি তো, তাইলে মেবি ছবিটা যদি আগে আঁকি একটু জিনিসগুলো ক্লিয়ার লাগবে আমাদের কাছে। এটা যদি সমকোণী ত্রিভুজ, আমি বুঝবো কিভাবে? আরে ভাই সমকোণী ত্রিভুজ তো এই যে কেন একটা কোণ সমকোণ না, 90 ডিগ্রি না, তাহলে সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় ধরি আমি এইটারে থিটা হিসেবে কল্পনা করব, ঠিক আছে। এইটা হলো গিয়ে মনে করো থিটা। এইটা যদি থিটা হয়, আমি এই থিটার সাপেক্ষে যদি এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সাজাই, তাহলে ধরো আচ্ছা আমি রেখাগুলো না, এই মনে করো এ বিন্দু, এই হলো গিয়ে বি বিন্দু, আর এই হলো গিয়ে সি বিন্দু। তো এই যে এ বি রেখা, বিসি রেখা আর এসি রেখা। এই সাইন থিটা মানে হলো গিয়া বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই যে থিটা, এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু কোনটা? এ বিসি বাহু না? তাহলে সাইন থিটা হবে বিসি বাই অতিভুজের মান কত? এসি। এই যে অতিভুজের পরিচয় কি? সমকোণের বিপরীত বাহুটাই হলো গিয়ে অতিভুজ, এই যে এসি, বিসি বাই এসি। তারপর কস থিটা সমান সমান কী হবে ভাইয়া? কস থিটা, কস থিটা সমান সমান হলো গিয়া সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই সন্নিহিত বাহু কোনটা? এই এবি হলো গিয়ে সন্নিহিত বাহু, আর অতিভুজ হলো গিয়ে এসি। তাহলে এই যে এবি বাই এসি। তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে ভাই? ট্যান থিটার সূত্র কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু হলো গিয়ে এইটা, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, মানে বিসি ভাগ এবি। আর এই যে সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এগুলো আর লিখতে ইচ্ছে করতেছে না ভাই। মনে রাখবে যে সাইন থিটা, সাইন থিটার বিপরীত হলো গিয়ে কোসেক থিটা। তাহলে সাইন থিটা হয় যদি বিসি বাই এসি, তাহলে কোসেক থিটা হবে কি? এসি বাই বিসি, জাস্ট এটার উল্টা। কস থিটার উল্টা হলো গিয়ে সেক থিটা। এটা যদি হয় এবি বাই এসি, এটা হবে এসি বাই এবি। ট্যান থিটা সমান সমান যদি হয় বিসি বাই এবি, তাহলে এটার উল্টো হলে গিয়ে কট থিটা। ট্যান থিটা যদি হয় বিসি বাই এবি, তাহলে কট থিটা হবে এবি বাই বিসি। আশা করি আমি বুঝতে পারছি এই জিনিসগুলো। আচ্ছা তাহলে কীভাবে এগুলা কেন লাগবে? তাহলে সাপোজ এই যে তুমি এই যে থিটার ভ্যালু বের করতে চাইতেছো, হ্যাঁ, এইটা মনে করো তোমার 3 মিটার, এটা ধরো 4 মিটার, আর আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে আমার অতিভুজের দৈর্ঘ্য হবে 5 মিটার। এটা মুখস্থ হয়ে গেছে আমাদের সবার করতে করতে, 3 4 5, তাই না? আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার এই যে সাইন থিটার ভ্যালু কত হয়? এই যে বিসি বাই এসি, বিসির ভ্যালু কত? 4, আর এসির ভ্যালু 5, তাহলে কি 4/5 না? এই আমার কিন্তু 4/5 হয়। আমি কিন্তু চাইলে 4/5 সমান সমান কত, এটা তো সাধারণ ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আকারে লিখলে 0.8 হবে। আমি কিন্তু এদিক দিয়ে থিটার মানটা বের করতে পারি, যে থিটা কত ডিগ্রি আমি কিন্তু চাইলে বের করতে পারি। কীভাবে? সাইন থিটা সমান সমান যদি হয় 0.8, তাহলে এই থিটা সমান সমান কি? থিটা সমান সমান হলো গিয়া এই ক্যালকুলেটার যে চাপ দেবা সাইন ইনভার্স ভিতরে দেবা 0.8, এটা হলো গিয়ে থিটা সমান সমান, ঠিক আছে। থিটা সমান সমান সাইন ইনভার্স 0.8 মান আসবে একটা, ঠিক আছে। তোমাদের হাতের কাছে যাদের ক্যালকুলেটর আছে তারা মানটা বের করো। আচ্ছা থেকে আমার কাছেও আছে সাইন ইনভার্স 0.8, ভ্যালুটা আসতেছে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি আর কি, 13 তো আমরা বলি না, 13, ঠিক আছে। এগুলো কি আমার এই থিটাটার মান। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমরা কি থিটা সবসময় এইটাকেই থিটার ধরতে হবে, এমন কোনো কথা আছে? না, তুমি চাইলে এইটাকেও থিটা ধরতে পারো, তুমি এইটাকেও কিন্তু চাইলে তুমি থিটা ধরতে পারো। আচ্ছা থিটা তো এটা ধরেই ফেলেছি, একটা কাজ করি আমরা এটাকে আলফা ধরি। এটাকে আমি আলফা ধরলে তাইলে আমার সাইন আলফা সমান সমান কত হবে? আমি মুখে মুখে বলি, এটার আমি লিখতেছি না, ঠিক আছে। সাইন আলফা সমান সমান তখন হবে এই যে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এই যে এবি বাই এসি। আমাদের কিন্তু এখন সাইন আলফা সমান সমান এবি বাই এসি হইতেছে। ওই সময় কিন্তু আমার কস থিটা, দেখো কস থিটা হয়েছিল এবি বাই এসি, কিন্তু আমার এখন সাইন আলফার ভ্যালু হয়ে যাইতেছে এবি বাই এসি। তারপর তুমি যদি কজ আলফা নাও, কজ আলফা সমান সমান কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে কজ আলফা সন্নিহিত বাহু কত? এই যে বিসি, অতিভুজ কত? এসি, তাহলে বিসি বাই এসি।
কজ আলফা সমান সমান হইতেছে কি এই বিসি বাই এসি, যেটা ছিল সাইন থিটা। মানে বুঝতেছো, তুমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যে এই সাইন থিটা সমান সমান কিন্তু কজ আলফা হয়ে যাইতেছে। কেন হইতেছে এটা তোমরা ওই সময় শিখবা, যে এই যে সাইন থিটা সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি কিন্তু বলতেই পারি, ধরো সাইন 40 ডিগ্রি সমান সমান কস 50 ডিগ্রি। তাহলে কি সাইন 20 ডিগ্রি সমান সমান কত? কস 70 ডিগ্রি। এটা একটা ম্যাথমেটিক্যাল মানে ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হয় ত্রিকোণমিতির সময়, এগুলো বেশি বেশি কাজে লাগবে। এখন জাস্ট আমি উপাংশ শেখানোর জন্য মূলত ত্রিকোণমিতি নিয়ে অল্প একটু আলোচনা করতেছি। আশা করি বেশি বোর হইতেছো না তোমরা, আশা করি বুঝতে পারছো এতক্ষণ যা যা পড়াইছি। তাহলে এই যে ট্যান আলফা সমান সমান কত হবে এই লাস্ট, ঠিক আছে? তারপর আবার আমরা উপাংশে ফেরত যাব। ট্যান আলফা সমান সমান হবে বিপরীত বাই সন্নিহিত, তাই না? তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু কি, এই 3/4 মানে এবি বাই বিসি। আচ্ছা, এগুলো সহজ ছিল, আর এত কমপ্লিকেট করার দরকার নেই কোনো। আমরা একটু পূর্ববর্তী পৃষ্ঠায় যাই। আর এই উপাংশ নিয়ে আর যে কিছু ধারণা, এই যে লেখছিলাম আমি, যে আমার এই এক্স অক্ষ বরাবর এই 7 নিউটনের উপাংশ হবে 7 cos 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ হবে 7 sin 30 ডিগ্রি। আচ্ছা, এগুলোর ভ্যালু কত একটু দেখি তো। sin 30 ডিগ্রি মানে তো হাফ, তো 7-এর সঙ্গে হাফ গুণ করলে হবে 3.5। আর cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2 সম্ভবত। তাও আমি ক্যালকুলেটারে চাপ দাও, 7 × cos 30, 6.06। দেখলা? তাহলে ওই যে বললাম একটা ভাই এই বরাবর 7 নিউটন বল প্রয়োগ করছিল, আর ওই প্রত্যেকটা বোন, এক বোন যদি এই বরাবর এক্স অক্ষ বরাবর 6.06 নিউটন প্রয়োগ করে, আর অপর বোন যদি ওয়াই অক্ষ বরাবর এই 3.5 নিউটন প্রয়োগ করে, এর ফলে আলটিমেটলি এখানে যে ফুটবলটা আছে, ওই ফুটবলটা এখানে যা হয়েছিল ওইটাই হবে। কি হবে? এই যে এই বরাবর হুবহু সেম, ঠিক আছে? এই বরাবরই 7 নিউটন বল সে প্রয়োগ মানে অনুভব করবে। এর ফলে যেটা হবে 7 নিউটন, আর একদম 30 ডিগ্রিতেই এবার যা হয়েছে এটা তাই হবে, বুঝছো? করছে ভিন্ন উপায়ে, রেজাল্ট অ্যাকচুয়ালি সেম করছে, বুঝছো? তো আমি এটা কিন্তু মিলেও দেখতে পারি। মানে মোট কথা হলো কি, এই দুইটাও কিন্তু ভেক্টর, তাই না? এই যে ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে। তুমি যদি এই দুইটা ভেক্টরে এই সূত্রের মাধ্যমে ইউজ করো, এই সূত্রের মাধ্যমে যদি তুমি দেখাও, তাহলে দেখবে আলটিমেটলি তোমার এই যে লব্ধি ভেক্টরের ভ্যালু, সেটা কিন্তু এই 7 নিউটন আসতেছে। আবার এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের উপাংশ কিন্তু আবার এই দুইটা। মানে জিনিসটা আসলে উল্টাভাবে বলা যায়, বুঝছো? যেমন আমি বলতে পারি যে 7 নিউটনের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এই যে দুইটা লম্ব উপাংশ, এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মান হলে গিয়ে 6.06 নিউটন, আর ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশের মান হলে গিয়ে 3.5 নিউটন। আর আমি উল্টাভাবে বলতে পারি, এই এক্স অক্ষ বরাবর আমি যদি 6.06 নিউটন প্রয়োগ করি, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি 3.5 নিউটন প্রয়োগ করি, তাহলে আলটিমেটলি আমার এই 30 অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কইরা 7 নিউটন অনুভব করবে জিনিসটা। এর বেশি আসলে দরকার নেই। এখন এই যে 7 cos 30 ডিগ্রি আমি কিভাবে পাইলাম, এইটা বোঝার বিষয়, কিভাবে আসলো আসলে। যেমন ধরো, আচ্ছা উপাংশের একটা সহজ বাংলা হলো কি, ছায়া, ঠিক আছে? ছায়া। যেমন ধরো আমি যদি এই বরাবর এমন একটা লাইন আঁকি, ধরো এই বরাবর তো এক্স অক্ষ আছে আমার, আর এই বরাবর ওয়াই অক্ষ আছে। এখন উপাংশ বলতে যেটা বোঝায় সেটা হলো গিয়া, তুমি ধরো এটা তো এক্স অক্ষ, আর এটা হলো গিয়া ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর উপাংশ বলতে বুঝাইতেছে, তুমি সাপোজ এদিক দিয়ে একটা লাইট মারতেছো, উপর দিয়ে লাইট মারতেছো, এই লাইট মারার ফলে তোমার ছায়াটা কতটুকু হবে? তোমার ছায়াটা কিন্তু হবে মূলত, দ্বারা এই যে এতটুকু হবে তোমার ছায়া, তাই না? এতটুকু হবে না? এই বরাবর যদি একটা লাইট মারো, এতটুকু কিন্তু হবে তোমার ছায়া। তো এই এতটুকুরই আমরা বলি যে এক্স অক্ষ বরাবর এইটার উপাংশ, ঠিক আছে? এই যে এটার উপাংশ, কোন বরাবর উপাংশ? এক্স অক্ষ বরাবর উপাংশ।
তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ বলতে বুঝাইতেছে কি, তুমি সাপোজ এটা তো এই বরাবর আছে তাই না, তুমি এদিক দিয়ে লাইটটা মারতেছো, এই বরাবর যদি লাইটটা মারো তাহলে আলটিমেটলি এর ছায়া কিন্তু হবে তোমার এই এতটুকু, এতটুকু হবে ছায়া। আচ্ছা আমি লাইন ড্র করি তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে অনেকের। জিনিসগুলো একটু কঠিন কঠিন প্রথমে লাগতে পারে বাট আসলে অনেক সহজ। এই যে এইটা হবে তোমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে, এতটুকু, জাস্ট এতটুকু। আর এক্স অক্ষ বরাবর উপাংশ এতটুকু, লেখা দিই লাগলে যে এক্স অক্ষ বরাবর উপাংশ। তোমরা এগুলো অবশ্যই নোট করো, বুঝছো, কাজে লাগবে সামনে। তাহলে উপাংশ মানে অ্যাকচুয়ালি ছায়া, আর কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আর এই দুটো কিন্তু একে অপরের কি লম্ব উপাংশ, কারণ এটা 90 ডিগ্রি বরাবর। এখন আমার প্রশ্ন হলো গিয়া এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে, এটা তো আমি দেখাইলাম চিত্রে, কিন্তু আমি কিভাবে বের করব। যেমন এই ক্ষেত্রে আমার উপাংশ ছিল কত, এই যে 7 cos 30 ডিগ্রি লেখছিলাম না, এটা হলো গিয়ে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো গিয়ে 7 sin 30 ডিগ্রি। বাট আমি কিভাবে বুঝলাম যে এখানে কস কজ হবে এখানে সাইন হবে, বা সবসময় কি এখানে কজ হবে এখানে সাইন হবে, নাকি মাঝে মাঝে এখানে সাইন হইতে পারে এই পাশে কজ হইতে পারে, কখন কী হবে এটাকে আমরা মুখস্থ করবো নাকি বুঝবো? অবশ্যই আমরা বুঝবো। এখন কিভাবে বুঝবো, এটা হলো গিয়ে মেইন কনসার্ন। যেমন এখানে কিন্তু এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা দেওয়া ছিল। সাপোজ তোমার এইখানে থিটা দেওয়া আছে যে হ্যাঁ এইটা এই ভেক্টরটা আমার এক্স অক্ষের সাথে থিটা কোণে আনত, ঠিক আছে, থিটা কোণ আছে মাঝখানে। তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি আমি যদি একটু ত্রিকোণমিতির সাপেক্ষে চিন্তা করি জিনিসটা, ধরো এটার আমার মান দেওয়া আছে, এটা হলো গিয়ে তোমার 10 নিউটন। আমি বল হিসেবেই কর, ধরো এটা 10 নিউটন থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে আমার এতটুকুর দৈর্ঘ্য কত হবে আর এতটুকুর দৈর্ঘ্য কত হবে আমি কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজেই বের করতে পারি। এটা হলো কি আমার এটা কিন্তু একটা ত্রিভুজ ফর্ম করছে, দেখো একটা ত্রিভুজ ফর্ম করছে কিন্তু, তাহলে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, কারণ এই মাঝখানে এটা 90 ডিগ্রি। তো এখানে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কাজে লাগবে। যেমন এটা হলো কি অতিভুজ, আর তাহলে যদি আমি এইটারে থিটা কনসিডার করি তাহলে এইটা হলো গিয়ে কি আমার বিপরীত বাহু। আর আমি যদি এইটারে থিটা কনসিডার করতাম তাহলে কিন্তু আমার কি এইটা হয়তো বিপরীত বাহু। তুমি কোনটারে থিটা কনসিডার করতেছো ওইটার সাপেক্ষে কিন্তু তোমার ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমি যদি এখন সাইন থিটা লিখি, সাইন থিটা সাইন থিটা সমান সমান কি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কোনটা, এই এতটুকু কিন্তু বিপরীত বাহু। এতটুকু নাম দেই সাপোজ, এতটুকু কি, এটা কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ না, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এটার নাম দিয়ে ধরো এটা হলো কি এবি, এতটুকু হলো কি এবি। আর অতিভুজের মান কত, এই যে 10 নিউটন, ধরো এটা হলো গিয়া সি, এসি বা 10 নিউটন। দেখলা কি হইলো? আচ্ছা তাহলে আমি যদি এই এসির মান কত 10 না, আমি আর গুণ তো শিখছি, তাহলে আমি লিখতে পারি যে এবি সমান সমান এসি ইন্টু সাইন থিটা। এবি ইকুয়ালস টু কি এসি ইন্টু সাইন থিটা। এসির ভ্যালু কত 10 নিউটন, আর সাইন লেখো, আর থিটা কত, এই থিটাটা মনে করো আমার থিটা, ঠিক আছে, থিটার মান মনে করো বইলে দেবে তোমারে। তাহলে তুমি কিন্তু 10 sin থিটা, এবির দৈর্ঘ্য কত হবে তাহলে, এবির মান কত হবে 10 sin থিটা, এই যে এবির মান কত হবে 10 sin থিটা। আর এইটাই অ্যাকচুয়ালি কি, এটাই কি এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ না, তো এটা কত হলো এই 10 sin থিটা, যেমনটা এখানে হয়েছিল এই যে এত অমুক সাইন থিটা, এখানে কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর উপাংশের সময় সাইন থিটা হয়েছিল। আর এই বরাবর কি হবে দেখো, তুমি থিটার সাপেক্ষে সাপোজ তুমি যদি কস থিটার অনুপাতটা লেখো, কস থিটা সমান সমান কি আমরা জানি, হিজিবিজি হয়ে গেছে জায়গাটা না, কস থিটা সমান সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। কস থিটা সমান সমান এই যে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি, মানে বিসি বাই এসি, হ্যাঁ বিসি বাই এসি, তো মানে হইলে কি 10 নিউটন। তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে বলো, বিসি সমান সমান 10-এর সঙ্গে কস থিটা গুণ দাও, 10 ইন্টু কস থিটা। দেখো তোমার এবির মান, এবি হলে গিয়ে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল 10 sin থিটা, আর বিসি হলে গিয়ে এক্স অক্ষ বরাবর, এই বিসি কি এক্স অক্ষ বরাবর উপাংশ। তো এই এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত হয়েছে 10 cos থিটা, এটা কিন্তু 10 cos থিটা হয়েছে।
দেখলা, তাহলে এখন অনেকে আবার মুখস্থ করতে পারে যে ভাই আচ্ছা, তাইলে মনে হয় সবসময় আমার এক্স অক্ষ বরাবর উপাংশ যে মানটা দেওয়া থাকবে বলের বা কোনো একটা ভেক্টরের, ওটার সঙ্গে কস থিটা হবে, আর ওয়াই অক্ষ বরাবর আমার মানটা হবে সাইন থিটা হবে সবসময় না, এমন না। তুমি যদি থিটা এইটার বদলে এইটা যদি তুমি থিটা হইতো, এই জিনিস এইটা যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হইতো, এইটা যদি এইটা থিটা হইতো, আচ্ছা একটা কাজ করে এইটা যদি থিটা হইতো তাইলে কি হইতো বলো তো? যদি এতটুকু থিটা হইতো তাইলেও কি আমার এই সেম জিনিসটা রিপিট হইতো? আচ্ছা তাহলে একটু কনসিডার করি, এইটার সাপেক্ষে আমি লিখি তো সাইন থিটা সাইন থিটা সমান সমান কত বলো তো? বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু যে এইটা মানেই হইলো অ্যাকচুয়ালি এইটা, মানে বিসি, বিসি বাই এসি, বিসি বাই এসি। আর মজার ব্যাপার দেখো তো, তোমার এখানে সাইন থিটা হলো কি বিসি বাই এসি, বাট আগে সাইন থিটা ছিল কি এবি বাই এসি, এবির জায়গায় কিন্তু এখন বিসি এসে গেছে। কারণ কি, এই সময় থিটা এর বিপরীত বাহু ছিল এইটা, কিন্তু এই থিটার বিপরীত বাহু তো এইটা হই, মানে এইটা মানে এইটা, বুঝছো? এই জন্য আমার মানগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার কস থিটা, নতুন এই যে এই থিটার সাপেক্ষে কস থিটা কত হয় দেখো তো? কস থিটা সমান সমান এই যে এইটা হবে, এইটা বাই সন্নিহিত বাহু অতিভুজ না, তাহলে সন্নিহিত বাহু কোথায়? এইটা, মানে এবি, এবি বাই এসি, যেটা আগে ছিল সাইন থিটা এখন সেটা হয়ে গেছে কস থিটা, কারণ আমার থিটাটাই চেঞ্জ হয়ে গেছে। দেখলা খেলাটা কোথায়? এই জিনিসটা অনেকে বোঝে না, আর অনেকে না বুঝে একদম মুখস্থ করে। তাহলে এই ক্ষেত্রে বিসি সমান সমান কী হয় দেখো তো? বিসি সমান সমান হবে এসি ইন্টু সাইন থিটা। এসি এসি তো সবসময় 10 নিউটনের দিকে দেওয়াই আছে, তো এই 10 ইন্টু সাইন থিটা। আর এই ক্ষেত্রে এবি সমান সমান কত হয় দেখো তো? এসি ইন্টু কস থিটা। এখন আমার বলো তোমরা, এসি মানেই তো 10, ওটা 10 লিখে দিই, পরে আবার অনেকে বুঝবে না। মানে এসির মান আমার দেওয়া আছে 10 এখানে এই কোশ্চেনে, 10 × cos θ। দেখো এখন এই বিসি মানে কি, বিসি বা সিবি মানে হল কি এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ এখন হয়েছে কত? 10 sin θ। এখন কিন্তু এটা 10 cos θ জায়গায় 10 sin θ হয়ে গেছে। আর আমার এবি বরাবর বা ওয়াই অক্ষ বরাবর উপাংশ কিন্তু হয়ে গেছে আমার 10 cos θ। আগে ছিল 10 sin θ, এখন হয়ে গেছে 10 cos θ। তার মানে আমার আসলে মুখস্থ না বুঝা মুখস্থ করা হলে বোকামি, যারা করে তারা ধরা খাবে। তোমার যদি নর্মালি কোশ্চেন এক্স অক্ষ বরাবর কত অ্যাঙ্গেলে দেওয়া আছে ওইটাই দেওয়া থাকে, ধরো এক্স অক্ষ বরাবর এটা ধরো 30 ডিগ্রি, তাহলে তুমি মুখস্থ করতে পারো হ্যাঁ এক্স অক্ষ বরাবর উপাংশ হলে গিয়ে 10 cos θ, আর ওয়াই অক্ষ বরাবর আমার উপাংশ হলো 10 sin θ। কিন্তু যদি তোমার এভাবে না দেওয়া থাকে, যদি তোমার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমার এইটা হবে 10 sin θ, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে 10 cos θ। আমি বলি কি, তোমরা একটা কাজ করো, সবসময় যেই অ্যাঙ্গেলই দেওয়া থাকুক না কেন, তোমরা মানে এক্স অক্ষ বরাবর কত অ্যাঙ্গেল আছে ওইটা বের করার চেষ্টা করবে। ধরো তোমার কোশ্চেনে দেওয়াই আছে যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে দেওয়া, তাহলে তো তোমার মানে সরাসরি যে কি ওটার সাথে cos θ, আবার এই এক্স অক্ষ বরাবর হবে cos θ, ওয়াই অক্ষ বরাবর হবে sin θ। আবার যদি তোমার এই ওয়াই অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আছে ওইটা যদি দেওয়া থাকে, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা বের করে নেবা, তারপরে তুমি cos θ sin θ সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? যেমন এটা যদি থাকে 40 ডিগ্রি দেওয়া, তো এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি এইটা কত হবে? 50 ডিগ্রি না? তাহলে তুমি আবার ওই এই এখানে এই এক্স অক্ষ বরাবর cos θই বসাবা, জাস্ট থিটার জায়গায় কিন্তু 50 ডিগ্রি বসাইতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ মানে এই সাইন থিটার জায়গায় বসাইতে হবে কত? ওই 50 ডিগ্রি কিন্তু বসান লাগবে আমার। ওইভাবে আমরা করতে পারি, সহজ। ঠিক আছে? এখন এই লম্বোপাংশ যেহেতু বুঝছো, ত্রিকোণমিতি প্রথমে বুঝে দিলাম। ত্রিকোণমিতি বুঝিয়েছি কেন? এই লম্বোপাংশটা ভালো মতো বোঝানোর জন্য। এখন আশা করি তোমরা বুঝতে পারবা যে জিনিসটা আমি তোমাদেরকে বুঝাতে চাইতেছি। এইখানে এত এত আলাপ এতক্ষণ যে করলাম শুধুমাত্র এই একটা শব্দের জন্য, এই যে উপাংশ, এই উপাংশের জন্যই কিন্তু এত আলাপ। তাহলে আবার এখন এই সংজ্ঞাটা একটু পড়ি আমরা। প্রয়োগকৃত বল, প্রকৃত বল কোথায় বলটা প্রয়োগ হইতেছে, ধরো এই এই উদাহরণে একটু খেয়াল করো, এই উদাহরণের দিকে একটু তাকাই আমরা। এই বল ছিল একটা ফুটবল, এটার উপরে আমি একটা বস্তু ছিল, এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করতেছিলাম। ঠিক আছে? প্রয়োগকৃত বল কিন্তু আমি এই বরাবর বলটা প্রয়োগ হইতেছে। কোন বরাবর প্রয়োগ হইতেছে? ওই বরাবর আমি ঠেলতেছি না, এই বরাবর। হ্যাঁ, প্রকৃত বল। এবং বলের দিকে, বলের দিকে বলতে এই বলের দিকে, বলের দিকটাই, বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর, এই যে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশ। তাইলে সরণ মানে এই বরাবর বল যেদিকে আমার দেখতে হবে ওই বরাবরই সরণ তার কতটুকু হয়েছে,
তারপর ওই বল আর স্মরণের আমি গুণ করব, তাইলে আমার কাজ বের হবে। ঠিক আছে, আমি র্যান্ডম এমন না যে বল এই বরাবর আমি বল প্রয়োগ করলাম, এই বরাবর তার স্মরণ হলো, এই দুইটা গুণ করে দেবো তাহলে আমার কাজ হবে না। আমার দেখতে হবে বল এবং স্মরণ সেম দিকে। ঠিক আছে, সবসময় কিন্তু সেম দিক হয় না। যেমন এখানেই দেখো, তোমার বল প্রয়োগ করতেছো তুমি এই বরাবর, কিন্তু তোমার যে এখানে যে স্মরণের মানটা দেওয়া আছে 5 মিটার, ওইটা কিন্তু এই বরাবর স্মরণ না, ওইটা হলো কি তার এই বরাবর স্মরণ। তাহলে তার এই বরাবর স্মরণ কতটুকু হয়েছে আমার বের করতে হবে না? কীভাবে বের করবো আচ্ছা দেখো তো, একদম সহজ, জাস্ট একটু মাথা ঠান্ডা রাখো, এটা ত্রিভুজ বানাই দাও। এখন হিসাব করো, তোমার মনে করো দেওয়া আছে যে এই তোমার মাঝখানে অ্যাঙ্গেলটা মনে করো, আরে থিটা, মাঝখানে অ্যাঙ্গেলটা কত তোমার? থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে বলো তো এতটুকুর মান কত হবে? মুখস্থ না, চিন্তা করো। আমারও কিন্তু মুখস্থ নেই এগুলো, আমি কিন্তু চিন্তা করে বের করতেছি। ধরো থিটা, তুমি সাইন থিটা বানাও তো। বিপরীত বাহু তো এই ভাগ অতিভুজ। আচ্ছা তাহলে সাইন থিটা যদি বানাই, ধরো এইটা হলো গিয়ে এ বি, এটা মনে করো এ বি বিসি। আচ্ছা আচ্ছা, সাইন থিটা সমান সমান কি? বিপরীত বাহু এ বি বাই এসি। বলো তো এ বি কি আমার জানা? আমার কি এই মানটা বইলে দিয়েছে ভাই? এই মানটা তো আমার বইলে দেয় নাই। আমি এই যে লিখলাম সাইন থিটা কস থিটা, এগুলো লিখি কেন? যাতে আমি বল যেদিকে প্রয়োগ হয়েছে বলের দিকে হলো এই, তো আমার এই বরাবর সরণটা আমি বের করতে চাইতেছি। মানে আমি এসি, এই যে এসি আছে না, এসির দৈর্ঘ্য আমি বের করতে চাইতেছি। বাট আমার এসিও আননোন, আবার এ বিও আননোন, তো আমার তো এই সমীকরণ দিয়ে আলটিমেটলি কোনো লাভের লাভ হইবে না। তো আমি কস থিটা দিয়ে একটু চিন্তা করি তো। কস থিটা সমান সমান কস থিটা কত? সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাই না? সন্নিহিত বাহু কত? বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি, এখন কিন্তু আমার লাভের লাভ হয়েছে, কারণ আমার কিন্তু বিসি দ্বারা বইলে দিছে। ঠিক আছে, বিসি দ্বারা বইলে দিছে, আর আমার তো এসি মানে আমি বের করবো, এই জন্যই তো এত কাহিনী। তাহলে এসি সমান সমান কিন্তু বিসি বাই কস থিটা, তাই না? দেখো কত হয় তোমার ভ্যালু। বিসির ভ্যালু হলো গিয়ে 5 মিটার। আর কস থিটা, থিটা ধরো বলছে তোমার 30 ডিগ্রি, থিটা তোমার 30 ডিগ্রি বলা, আর কস 30 ডিগ্রি। যদি ভ্যালুটা বের করো, 5/cos 30, মান আসছে 5.77। তাহলে আমার ভাই, আমার যে ছিল স্মরণ, আমার এই স্মরণটা আলটিমেটলি দেয়া ছিল, বাট আমার লাগতো কি? প্রকৃত বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশ। তাহলে এই যে বল, প্রকৃত বল এবং বলের দিকে, মানে এই দিকে আমার স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাই এই বরাবর আমার স্মরণ কতটুকু হয়েছে, কতটুকু হয়েছে যে আমি বের করলাম 5.77 মিটার। এখন এই বল প্রয়োগ করছে 20 নিউটন, 20-এর সঙ্গে যদি আমি এটা গুণ করে দিই, তাহলে আমার আলটিমেটলি বের হবে যে আমি কতটুকু কাজ আমার করা লাগছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা আরও কিছু এক্সাম্পল দেবো। যেমন এই ক্ষেত্রে আমার কাজ কত হয়েছে, ডাব্লু সমান সমান কিন্তু এফ এস। তো আমার এফ হলো গিয়া 20 নিউটন, কিন্তু ভাই আমার স্মরণ কত? স্মরণ কিন্তু হচ্ছে 5.77 মিটার। তো এটা গুণ দাও, তো তোমার তাইলে আলটিমেটলি অ্যান্সারটা বের হয়ে যাবে, যেটার মান হলো গিয়ে 115.47 জুল। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, সাপোজ এই ম্যাথটা কি, আচ্ছা এখন বলো এই ম্যাথটা কি কঠিন ছিল নাকি সহজ লাগছে তোমাদের কাছে? আশা করি খুব একটা কঠিন লাগার কথা না এই ম্যাথটা। এরপর পরবর্তী কিছু এক্সাম্পল আমরা দেখবো এখন। যেমন ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করতেছো, ধরো এই বরাবর, এই বরাবর তুমি বলটা প্রয়োগ করতেছো, এই বরাবর খেয়াল করে এই বরাবর তুমি বল প্রয়োগ করতেছো। তাইলে তোমার কতটুকু বল, ধরো এফ সমান সমান 10 নিউটন। সিম্পল রাখার জন্য আমরা এই টাইপের মানগুলো দিই। ঠিক আছে, এই বরাবর বল তুমি প্রয়োগ করতেছো, কিন্তু তোমার স্মরণ যে হইতেছে, স্মরণ হইতেছে এই বরাবর।
এই বরাবর তার সরণ হইতেছে ধরো 20 মিটার, 20 মিটার। আর এদের মধ্যবর্তী কোণ হলো গিয়া থিটা, আর থিটার মান মনে করো হলো গিয়ে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন হলো গিয়া কাজ, কতটুকু কাজ তুমি করতেছো আলটিমেটলি। এটা অনেকে ধরো একেবারে কি বলে মুখস্থ টাইপের কইরা ফেলায় যে ডাব্লু সমান সমান সবসময় হলো গিয়ে এফ এস কস থিটা। এটা মুখস্থ করে অনেকে, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। আর তোমাদের লেভেল অ্যাকচুয়াল হয় কি, স্যাররা সিম্পল রাখে, এটা কস থিটাই থাকে সবসময়, ঝামেলা টামেলা করে না তারা, এইভাবেই তারা সব কিছু দিয়ে দেয়। ঠিক আছে, তো চাইলে মুখস্থ রাখতেও পারো। ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, এফ এর ভ্যালু হলো গিয়া 10 মিটার, সরি 10 নিউটন, স্মরণ হলো গিয়ে 20 মিটার, আর কস থিটা কস 30 ডিগ্রি। তো আলটিমেটলি আমার এটার ভ্যালু কত আসবে, 20 আর 10 গুণ করলে হয় 200, আর কস 30 ডিগ্রির মান হলো গিয়ে √3/2। তো এটা কাটাকাটি করলে হবে 100√3। এটা দশমিকে তোমরা চাইলে মানটা বের করতে পারো। এত কি হবে, এককটা কি হবে, এত জুল, কারণ কাজের এসআই একক কি, জুল। অথবা তুমি চাইলে এখানে দেখো তুমি কি করছিলা, 10 নিউটনের সঙ্গে 20 মিটার গুণ করছিলা, কস 30 ডিগ্রি, এর কিন্তু কোনো একক নাই, সো নিউটন মিটার। তুমি কিন্তু জুলের পরিবর্তে এখানে নিউটন মিটারও লিখতে পারতা। তুমি আরেকটা জিনিস লিখতে পারতো, ওটা আমি এখন একটু সামনে তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে কিছু জিনিস লিখছে যে ইহা কি, এই কাজ একটা কি স্কেলার রাশি। ভাই এই সংজ্ঞাটা কিন্তু একদম ঠোঁটের আগায় মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে, ক মার্কের জন্য আসবে সৃজনশীলে। স্কেলার রাশি কীভাবে হইলো ভাই, এটা জিনিস খেয়াল করো। আচ্ছা, কীভাবে এটা কেন স্কেলার রাশি, এই কোশ্চেনের অ্যান্সার আমি একটু পরে দেবো তোমারে। বাট কাজ সমান সমান কি, কাজ সমান সমান বল গুণ বলের দিকে সরণের উপাংশ। আবার আমি এছাড়া লিখতে পারি যে কাজ সমান সমান সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ। আমি কিন্তু দুইভাবেই বলতে পারি, বুঝছো, বল গুণ বলের দিকে সরণের উপাংশ, আর হল গিয়া সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ। আচ্ছা, তাহলে তোমার এখানে কি দেয়া, ধরো এই যে ম্যাথটা তোমার আমি দিছিলাম শর্ট ম্যাথ, এখানে কি ছিল, আমি কিন্তু এই যে এস কস্তিটা লিখছি মুখস্থ, বাট আমি কিভাবে বুঝে অ্যাকচুয়ালি এখানে লেখা যায়, বুঝে লেখা বলতে ধরো আমি এইটা বল গুণ বলের দিকে স্বর্ণের উপাংশ, কাজ মানি তো এটা। তাহলে আমার বল তো এই যে 10 নিউটন প্রয়োগ করতেছে, এই যে বল, আর বলছে বল গুণ বলের দিকে, মানে এই দিকে, এই দিকে এই বরাবর বলের দিকে স্বর্ণের উপাংশ। কারণ কি, যে স্মরণটা দেখতেছো না, স্বর্ণ তো লম্ব উপাংশ, তুমি এই বরাবরও বের করতে পারো, আবার এই বরাবর এই ওয়াই অক্ষ বরাবরও তুমি উপাংশ বের করতে পারো। বাট তোমার এখানে চাইছে কি, তোমার এখানে চাইছে বলের দিকে স্বর্ণের উপাংশ। এখন যেহেতু এইটা তোমার থিটা দেওয়া, তাহলে এই বলের দিকে স্বর্ণের উপাংশ কিন্তু আলটিমেটলি হয়ে যাবে এস কস থিটা। এই এস কস থিটা এতটুকুই কিন্তু হবে কি বলের দিকে স্বর্ণের উপাংশ, আর আগে আছে বল, তাহলে এই বল গুণ আর পুরো এই যে এস কস থিটা, এটা হলো গিয়া স্বর্ণের দিকে বলের উপাংশকে মিন করতেছে। তোমাদের যদি এটা মানে মনে হয় যে কেন ভাইয়া এটা এস কস থিটা কেন এস সাইন থিটা হলো না কেন, তুমি একটা কাজ করো, এখানে একটা ত্রিভুজ ফর্ম করো, তারপর দেখো যে কস থিটা সমান সমান কী হয়। হ্যাঁ, তুমি দেখো এইটাই আসবে। বা তোমাদের সুবিধার্থে যদি আমি দেখাই, কস থিটা সমান সমান কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এইটা এই যে এই বরাবর ডিভাইডেড বাই এইটা, এইটা বাই এইটা আসবে, ঠিক আছে। তারপর আলটিমেটলি আমার তো লাগবে এইটা, মানে আচ্ছা দেখাই এটার নামকরণ করা লাগবে, তাইলে আবার এই এ বি মনে করো এটা এখানে সি আছে, আমি এখানে একটা ত্রিভুজ ফর্ম করছি, তাহলে কস থিটা সমান সমান কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এ বি বাই এসি। আমার তো লাগবে এবি, এবি লাগবে না, তো এবি সমান সমান কি এসি গুণ কস থিটা, এই যে এই যে এস কস থিটা আর কি, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। অলওয়েজ অ্যাকচুয়ালি স্যাররা এইভাবেই কোশ্চেনগুলো করে যাতে তোমার কস থিটা দিয়েই করা যায়। তারপরও আমি তোমাদের রিকোয়েস্ট করব একটু চেক করতে, যে স্যাররা চালাকি চাইলেও তো করতে পারে তারা, তাই না। যেমন তুমি যদি এই ম্যাথটার কথাই চিন্তা করো, এই যে আমি এই আর্লিয়ার যে আমি ম্যাথটা দিছি, এখানে কিন্তু কেউ যদি মুখস্থ করে যে এফ এস কস থিটা, আচ্ছা করো তো এফ এস কস থিটা করো, এই 20 গুণ 5 গুণ কস 30 ডিগ্রি করো তো, দেখো তো অ্যান্সার কত আসে। অ্যান্সার কত আসে দেখছো, 86.6 নিউটন, সরি নিউটন তো না, জুল। কিন্তু আমার কোশ্চেন হলো এটা কীভাবে হইলো,
আমি তো স্পষ্ট তোমার দেখালাম যে আমার কাজের পরিমাণ হয়েছে 115.47 জুল, কিন্তু এইখানে আমি যদি সূত্র মুখস্থ করে বসাই দিই ডাব্লু সমান সমান এফএস কস থিটা, তাহলে তো আমার মানে ভ্যালুটা তো এরকম হইতেছে না। তাহলে আমার হয়েছে কি একটু বলো তো, এখানে সমস্যা কি? কী হয়েছে, সমস্যা কি একটু ভাবো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিই, যদি কেউ বের করতে পারে। বা আমাদের কি কোনো ভুল হয়েছে এটাও চিন্তা করতে পারো। আমরা একটু আগে যে করছি আমাদের কোনো ভুল হয়েছে কিনা। মাথায় কিছু আসছে তোমাদের? হুম। কিছু সময় তো অনেকটাই দিয়ে দিলাম। আচ্ছা, আগে আমরা দেখি আমরা আগে যে করছি এখানে কি আমাদের কোনো ভুল আছে কিনা। সূত্রভঙ্গ করতে কি সংজ্ঞা দিয়ে যে বের করছি ওটা কোনো ভুল আছে কিনা আগে দেখি। আচ্ছা, প্রয়োগকৃত বল, আমার বল প্রয়োগের দিক কোন বরাবর ছিল? এই বরাবর ছিল না, এই হলে কি আমার প্রয়োগকৃত বল। আর এইটা ছিল কি আমাদের সরণ। আচ্ছা, তো সবই তো ঠিক আছে। বল এই বরাবর প্রয়োগ হইলো, সরণ আমার হইলো, তাহলে আমি এখানে কস থিটা তো হওয়ার কথা, আমার তো এই সূত্রটাই কারেক্ট হওয়ার কথা, বাট আমার এইখানে আলাদা মান আসলো কেন? হয়েছে কি, সমস্যা কি? আচ্ছা, তাহলে আগের ম্যাটটা অন্যভাবে যদি একটু করি, একটা কাজ করি, সরণ তো আমার এই 5 মিটারই হয়েছে তাই না? আর বল আমি এই বরাবর প্রয়োগ করছিলাম, কিন্তু এই বরাবর কতটুকু বল প্রয়োগ হয়েছে কি মনে হয় তোমাদের? বলো, বলো। এই বরাবর যদি হয় 20 নিউটন, তাহলে আমার আবার যদি কস থিটা সূত্রটা অ্যাপ্লাই করি, কস থিটা সমান সমান কি সন্নিহিত বাহু বাই অতিভুজ। আচ্ছা, দেখো লিখি আমি, কস থিটা সমান সমান সন্নিহিত বাহু মানে কি বিসি ডিভাইডেড বাই এসি। তাহলে আমার আলটিমেটলি লাগবে যে আমি কি বলে এই যে এই বরাবর এক্স অক্ষ বরাবর আমি কতটুকু বল অ্যাপ্লাই করছি, তাই না? মানে বিসি লাগবে আমার, সোজা কথা। অতএব বিসি সমান সমান এসি ইন্টু কস থিটা। এসি মানে হলো গিয়ে এই যে 20 নিউটন, এই বরাবর 20 নিউটন, আর কস থিটা অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি, তাহলে 20 ইন্টু কস 30 ডিগ্রি। এই হলো কি আমার এই যে স্মরণ, স্বর্ণের দিকে বলের উপাংশ। স্বর্ণের দিকে বলের উপাংশের সঙ্গে যদি আমি কি বলে স্মরণ, স্মরণ কত ছিল এই যে 5 মিটার, এই যে এই লেগে স্মরণ নিচে লিখছি না, কাজ সমান সমান কি বল গুণ বলের দিকে স্মরণের উপাংশ অ্যাট দ্য সেম টাইম স্মরণ গুণ স্মরণের দিকে বলের উপাংশ। তাহলে আমার স্মরণ কত, এই যে 5 মিটার স্মরণ, এবং স্মরণের দিকে মানে এই দিকে আমার বলের উপাংশ কত হইলো? আচ্ছা, আমি তো ইজিলি দেখতেছি কত, এই যে আমার মানে 20 cos θ, 20 cos 30 ডিগ্রি হয়েছে আমার এই বরাবর বলের অংশ। তাহলে সেই হিসাবে যদি আমি ডাব্লু সমান সমান এফএস, তাহলে আমার ডাব্লু সমান সমান এফএস কস থিটা হয়, ওই অনুযায়ী কিন্তু আমার এই অ্যান্সারটাই ভ্যালিড হয়। তাহলে আমার প্রশ্ন, আমার একটু আগে যে আমি করলাম, এইটা আমার ভুল হয়েছে কেন, বা আমি অ্যাকচুয়ালি আদৌ কি ভুল হয়েছে, আর ভুল হইলো কোন লাইনে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এই ব্যাখ্যাটা আমি আরও 20 সেকেন্ড রাখবো। আর তোমরা যারা মানে চিন্তা করতে চাইতেছো না তারা স্কিপ করতে পারো সামনে। এটার এক্সপ্লেনেশন আমি আজকে দেব নাকি কালকে? আচ্ছা, দেখি কি করি, দেখে আগে তোমরা চিন্তা করো, আরও 20 সেকেন্ড আমি দিতেছি তোমাদেরকে। কেন ভুল কেন হইলো, বা ভুল আদৌ কি হয়েছে? পাইছো কিছু তোমরা? হুম। আচ্ছা শোনো, এটার এক্সপ্লেনেশন আমি আগামী ক্লাসে দেবো, আজকের ক্লাসে না। তোমরা চিন্তা করতে থাকো, কেউ হয়তো বা নিজে পারতেও পারো। পরবর্তী পৃষ্ঠায় যাই। লব এগুলো তো বোঝানো হয়েছে, ত্রিকোণমিতি এগুলো সব বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আর কি কিছু বাকি আছে?
না, তেমন কিছু না। আচ্ছা, 25 জুল কাজ বলতে কি বোঝায়? 25 জুল, আচ্ছা হ্যাঁ, আমি জুলের একটা জিনিস পড়াবো বলছিলাম, যে একক আর মাত্রা আমি কিভাবে নির্ণয় করতে পারি। মাত্রা তো নির্ণয় করা দেখানো হয় নাই। তো কাজ, কাজ সমান সমান অ্যাকচুয়ালি কি? বল গুণ স্মরণ। আচ্ছা, আমি স্মরণের উপাংশ ওইসব লিখলাম না, আপাতত just আমি সিম্পল রাখলাম। বাট তোমরা তো জানো কাজ সমান সমান কি, বল গুণ বলের দিকে স্মরণের উপাংশ। আপাতত জাস্ট আমি বল গুণ স্মরণ লিখলাম। এখন বল কি? আমি যখন কোনো কিছুর মাত্রা নির্ণয় করি, যেমন এই যে কাজ রাশিটার আমি মাত্রা নির্ণয় করবো, আমি কিন্তু এই রাশিতে উপস্থিত প্রত্যেকটা রাশির আমি একদম মৌলিক রাশিতে নিয়ে যেতে চাইতেছি। যেমন এই স্মরণ কিন্তু এক টাইপের মৌলিক রাশি, কারণ এটা দৈর্ঘ্যের বলতে পারো সমতুল্য, তাই এটা কিন্তু একটা মৌলিক রাশি হয়ে গেছে। বাট এই বল কিন্তু মৌলিক রাশি না। তো বল সমান সমান আবার কি, আমরা জানি যে এফ সমান সমান কি, আগে পড়ছি এম এ, তার মানে ভর গুণ ত্বরণ। এটাই লিখবো, ভর গুণ ত্বরণ গুণ আবার স্মরণ। এখন এই ভরও একটা মৌলিক রাশি, তারপরে স্মরণ একটা মৌলিক রাশি, কিন্তু এই ত্বরণ কিন্তু মৌলিক রাশি না। ত্বরণ মানে হইল আবার বেগ ভাগ সময়। ত্বরণ মানে কি? অ্যাকচুয়ালি তো বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, বাট আমি জাস্ট সিম্পল রাখার জন্য লিখলাম বেগ ভাগ সময় গুণ স্মরণ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন ভর, সময়, স্মরণ এই তিনটাই মৌলিক রাশি, কিন্তু বেগ কিন্তু লব্ধ রাশি। তো বেগের বদলে আমরা আবার লিখতে পারি কি, যে স্মরণ ভাগ সময়, তাই না? স্মরণ ভাগ সময়। তো আলটিমেটলি কিন্তু এটা এই টার্মটা স্মরণ ভাগ সময় আবার ভাগ সময়, তাহলে হয়ে যাবে কি স্মরণ ভাগ সময় স্কোয়ার। স্কোয়ার গুণ স্মরণ। স্মরণ মানে তো অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, তাই না? তাহলে আমার স্মরণের যে মাত্রা বা ভরের মাত্রা কি, আগে বলো ভরের মাত্রা কি? এই যে ক্যাপিটাল এম। তারপর স্মরণের মাত্রা যেহেতু দৈর্ঘ্য, তো ক্যাপিটাল এল, আর এখানে আরেকটা মানে কি, এটা স্মরণ স্কোয়ার হয়ে গেছে না, তাহলে এল স্কোয়ার। আর সময় কি, টাইম, ক্যাপিটাল টি, টাইম। আর এটা কিন্তু নিচে আছে স্কোয়ারটা, সো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর পুরোটারে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। তাহলে আমি এইভাবে লিখবো যে কাজের মাত্রা ডাব্লু, কাজের মাত্রা হলো গিয়া আমার এইটা। আর এই মাত্রা থেকে কিন্তু আমি এককটাও বের করতে পারি, যেমন এই যে এম এ কি ভর না, তো ভরের এসআই একক, আমি কিন্তু এসআই এককের কথা বলতেছি, কি কেজি। তারপর এই যে মিটার, আবার একটা মিটার একক, স্বর্ণের ভরের একক এই যে কেজি, স্বর্ণের এসআই একক আর কত মিটার না, তাহলে এই যে মিটার স্কোয়ার। লেন্থ স্কোয়ার, লেন্থ কি, লেন্থের একক হলো গিয়ে মিটার, মিটার স্কোয়ার। টাইম, সময়ের এসআই একক কি সেকেন্ড, তাহলে এই যে সেকেন্ড লিখলাম আর ইনভার্স টু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আমি বলতে পারি কি, এইটা হলো গিয়া কাজের এসআই একক। আবার এই পুরো জিনিসটার বদলে এইটার আরেকটা ভাবে আমি বলতে পারি এটা হলো কি নিউটন মিটার। আবার এর আরেকটা নাম হলো গিয়া, এটা হলো গিয়া জুল। মানে এই যে তিনটা কিন্তু সেম জিনিস ভাই, আলাদা কিচ্ছু না, একদম সেম টু সেম। কারণ তুমি এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লাগছো, এইখানে তুমি যদি একটা মিটার একটু দূরে সরো, তাহলে কি থাকবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে হলো গিয়ে নিউটন। আর ওই যে একটা মিটার তুমি দূরে রাখছো, ওইটা হলো গিয়ে যে মিটার, এই যে নিউটন মিটার, সেম জিনিস, একদম সেম। আর নিউটন মিটারে একটু সুন্দর মানে ভালো একটা নাম দিয়েছে জুল, এই আর কিচ্ছু না। তাহলে এই গেল আমার মাত্রা কাজের, একটা নতুন রাশি আমরা শিখলাম, এই রাশিটার মাত্রা গেল, এই রাশিটার বিভিন্ন একক গেল। তারপর আচ্ছা, 25 জুল কাজ বলতে আমরা কি বোঝাই অ্যাকচুয়ালি? কোনো বস্তুর উপর কাজ, কাজের সংজ্ঞাটা তো আসছে তোমার কি, মানে সূত্র আসছে কি, বল গুণ স্মরণ না? তাইলে আমি বলতে পারি কোনো বস্তুর উপর ধরো 25 জুল আমার কাজ হয়েছে, কাজ যদি হয় 25 জুল, তাহলে আমি বলতে পারি 25 সমান সমান কি, 25 সমান সমান 1 গুণ 25। এভাবে আমি কিন্তু 25 পাইতে পারি। তাহলে ধরো আমার এফ এর মান 1 আর এস এর মান 25 মিটার। তাহলে কোনো বস্তুর উপর আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি, আর এই বল প্রয়োগ করার ফলে ওই বস্তুর যদি 25 মিটার সরণ হয়, তাহলে কিন্তু আমার কাজের পরিমাণ হবে 25 জুল। আবার কেন, এখন মনে প্রশ্ন হতে পারে, ভাই আমি তো এইভাবেও লিখতে পারি, 25 সমান সমান 25 গুণ 1, মানে কোনো বস্তুর উপর আমি 25 নিউটন বল প্রয়োগ করছি আর ওই বস্তুটাই 1 মিটার সরণ হয়েছে, তাহলেও কিন্তু আমার 25 জুল কাজই হবে। আবার কেন ভাইয়া, আমি কি এইভাবে লিখতে পারি না, 5 গুণ 5, কোনো বস্তুর উপর আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, আর বল প্রয়োগ করার ফলে তার 5 মিটার সরণ হলো, তাইলেও কিন্তু কতটুকু কাজ আমি করলাম, এই 25 জুল পরিমাণ কাজই আমি করলাম। এই তিনভাবেই লিখতে পারেন। আরেকজন একটু যারা একটু টেরা, তারা এইভাবেও চিন্তা করতে পারে, চিন্তা করবে এইভাবে যে একটা কাজ করি,
আমার তো 25 লাগবে, তাহলে 25/2 এটার সঙ্গে গুণ দেবো 2। এভাবেও তো আমি 25 পাইতে পারি আলটিমেটলি, তাইলে কোনো বস্তুর উপর আমি যদি 25/2 মানে কি দশমিকে যদি আমি কনভার্ট করি, তাহলে এটা হলো গিয়ে 12.5। কোনো বস্তুর উপর আমি যদি 12.5 নিউটন বল প্রয়োগ করি আর এর ফলে যদি বস্তুটার 2 মিটার সরণ হয়, তাইলেও কিন্তু আমি 25 জুল কাজই করছি। তুমি যেইভাবেই লেখো তোমার সব করেই হবে, কিন্তু আমরা সাধারণত একটারে এক বানাই অন্যটারে জাস্ট এভাবে লেখি আর কি, সিম্পল রাখার জন্য জিনিসটা। আশা করি তোমাদের এ নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। এর পরবর্তী পৃষ্ঠায় কী আছে দেখি। হ্যাঁ, কাজ কেন স্কেলার রাশি, ওই সময় যে বললাম এই কাজ কেন স্কেলার রাশি, এই ব্যাখ্যাটা যদি আমি তোমাকে দিতে চাই, তাহলে আমার অবশ্যই ভেক্টর গুণন সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, যেটা তোমাদের 9-10-এ নাই, বাট জাস্ট বেশি সময় লাগবে না, 5 মিনিট বড়জোর। ভেক্টর গুণন কি, ধরো দুইটা ভেক্টর রাশি আছে, ওই ভেক্টর রাশি দুইটা আমি গুণ করবো, এইটা হলো গিয়ে ভেক্টর গুণন। আর এই ভেক্টর গুণন হলো গিয়ে দুই প্রকার, একটা হলো গিয়া ডট গুণন, ঠিক আছে, ডট, এই জাস্ট একটা ডট গুণন। আরেকটা হলো গিয়ে ক্রস গুণন, ক্রস, এই যে ক্রস, ক্রস গুণন, ঠিক আছে, একটা ডট গুণন আর একটা ক্রস গুণন। এখন ডট গুণনের যে প্রোডাক্ট বা গুণফল, দুইটা ভেক্টর রাশির মধ্যে আমি যদি ডট গুণন করি, তাহলে আমি যে গুণফলটা পাবো ওইটা হলে হয়ে যাবে স্কেলার রাশি। বুঝছো, দুইটা ভেক্টর গুণ করে আমি স্কেলার রাশি পেয়ে গেলাম। আবার যদি আমি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করি, তাহলে আমি একটা ভেক্টর রাশি। কিভাবে, ধরো উৎকৃষ্ট উদাহরণ আমি চাইলে দিতে পারি কি, হ্যাঁ কাজই তো দিতে পারি। কাজ তো একটা ভেক্টর রাশি, কাজে মানে সরি কাজ তো একটা স্কেলার রাশি, কিন্তু কাজ আমার মানে আসলো কীভাবে, কাজ সমান সমান কি, এই যে বল গুণ সরণ, তাই না? হ্যাঁ, বল গুণ সরণ। এখন এই বলও একটা ভেক্টর রাশি, আর সরণ, আচ্ছা সরণ কি, ধরো এই কী রাশি বলো তো, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আমি কিন্তু গতিতে পড়ছিলাম যে দূরত্ব হইল গিয়ে স্কেলার রাশি, কিন্তু সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, এর মানের পাশাপাশি দিকও আছে। তাইলে এও একটা ভেক্টর রাশি, এও একটা ভেক্টর রাশি, কিন্তু এই দুইটা ভেক্টর রাশি আমি এমনভাবে গুণ করলাম, এর ফলে আমি যে গুণফলটা পাইলাম এ কিন্তু আবার হয়ে গেছে স্কেলার রাশি। তাহলে এই দুইটার মধ্যে আমি কেমন গুণ করছি, আমি কিন্তু ডট গুণন করছি। ঠিক আছে, তো কাজ কেন স্কেলার রাশি, কারণ লিখতে পারো যে কাজ, আমরা জানি কাজ একটি ভৌত রাশি। কাজ বল, তারপর কাজের সংজ্ঞাটা দেবা, মনে কি এটা তোমার খতে আসছে সৃজনশীলে 2 মার্কে অনুধাবনমূলক প্রশ্নে এই কোশ্চেনটা আসতে পারে। তারপর দেবা যে কাজের সংজ্ঞা দেবা, যে কাজ কাকে বলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তবে উক্ত প্রয়োগকৃত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তারপর এভাবে লিখবা কাজ সমান সমান বল গুণ সরণ। তারপর দেবা যে বল এবং সরণ উভয়ই ভেক্টর রাশি, কিন্তু আমরা জানি দুটি ভেক্টর রাশির মধ্যে যদি ক্রস গুণন সম্পাদিত হয়, তবে তাদের গুণফল একটি স্কেলার রাশি পাওয়া যায়। এর ফলে কাজ একটি স্কেলার রাশি। এই লেখলে কোনো টিচারের মানে তোমার 2-এর থেকে কম দেবে জীবনেও সম্ভব না। ঠিক আছে, মূলত তোমাদের বইয়ে এই ডট গুণন ক্রস গুণনই উল্লেখ নেই। তুমি যদি এটা উল্লেখ করো, স্যার উইল বি মোর দ্যান প্লিজড উইথ ইয়োর অ্যান্সার, আই গেস, যেদিকের স্যারই হোক না কেন। ঠিক আছে, সো মোট কথা হলো গিয়ে দুইটা ভেক্টর রাশি যদি আমরা ডট গুণন করি, আচ্ছা এটা কি লিখবো, আচ্ছা লিখি, লেখলে অনেকে আবার হয়তো বা ভিডিও না দেখে জাস্ট পিডিএফটা দেখবে। ভেক্টর রাশি গুণ ভেক্টর রাশি, বা হাতে লেখাটা একটু কনসিডার করো, কারণ আজকে প্রায় 2.5 মাস পর আমি আবার বলতে পারো ক্লাস নিতেছি। ভেক্টর রাশি গুণ ভেক্টর রাশি, যদি এটা মনে করো ক্রস গুণন করছি, ক্রস গুণন করলে আমি আরেকটা ভেক্টর রাশি পাবো। আর যদি আমরা একটা ভেক্টর রাশির সঙ্গে আরেকটা ভেক্টর রাশি ডট গুণন করে, তাহলে আমি পাবো স্কেলার রাশি। ইস, কি হাতের লেখা রে। আশা করি বুঝছো। তাহলে কি, দুটা ভেক্টর রাশির গুণফল কিন্তু ভেক্টর রাশি হইতে পারে, স্কেলার রাশি হইতে পারে। কোন রাশি হবে ডিপেন্ড করতেছে আমি তাদের মধ্যে কি করতেছি, ডট গুণন করতেছি নাকি ক্রস গুণন করতেছি। আচ্ছা, তাইলে আমরা এই যে কাজ কেন স্কেলার রাশি, আশা করি এর উত্তর এর থেকে বেটারভাবে দেওয়া পসিবল না। ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। প্রথমে ধনাত্মক কাজ কি, ধনাত্মক কাজ বলতে মূলত, আচ্ছা কাজ কি, আবার সেই সেম জিনিসই বারবার লিখতেছি, বুঝছো, কাজ সমান সমান কি, ওই বল গুণ সরণ, সিম্পল রাখার জন্য যে সেই দুইটা লিখতেছি। ঠিক আছে, কাজ সমান সমান বল গুণ সরণ। এখন এই কাজ যদি ধনাত্মক করতে চাই, এটা যদি একটা পজিটিভ ভ্যালু আমি আনতে চাই, তাইলে কি, ধরো বলও হইতে হইবে পজিটিভ, সরণও হইতে হইবে পজিটিভ, কারণ পজিটিভ পজিটিভ গুণ করলেই তো আমি আলটিমেটলি কি পজিটিভ পাই, তাই না?
আচ্ছা, তাহলে একটা কাজ করি, যদি বল পজিটিভ হয় আর সরণ যদি হয় নেগেটিভ, তাইলে আমার আলটিমেটলি প্লাস মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস পাবো, আমি কিন্তু তাইলে পাবো ঋণাত্মক কাজ। আবার আমি যদি আমার মনে করো বলটা নেগেটিভ কিন্তু সরণটা হলো গিয়া পজিটিভ, তাইলে আমি প্লাস মাইনাসে মাইনাসই পাবো, মানে তাইলেও আমি পাবো ঋণাত্মক কাজ। আবার আমার যদি বলও হয় নেগেটিভ আর সরণও হয় নেগেটিভ, তাইলে আমি আবার পাবো ধনাত্মক কাজ। এখন এখানে কিছু বিষয় খুবই মানে সেন্সিটিভ বিষয় আছে যেগুলা কেউ আলোচনাই করে না। যেমন এই যে বল, বল একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে মূলত দিকরে অনেক ক্ষেত্রে বোঝায়। সাপোজ এইটা যদি হয় 5 নিউটন, আমি তো একটা মানে স্ট্রেট লাইনটা নাই ভালো, এইটা যদি হয় 5 নিউটন, এইটা এর যদি হয় 5 নিউটন, তাইলে এই বরাবরই জাস্ট একদম বিপরীতে সেম দৈর্ঘ্যই রাখতে হবে, এইটা হবে তাহলে -5 নিউটন। এটা যদি হয় 5 নিউটন, এটা হবে -5 নিউটন। এই জিনিসগুলো আমি সম্ভবত আলাপ করছিও আগে। একদম একদম সমান, এর দৈর্ঘ্য যতটুকু এই পাশের দৈর্ঘ্য ততটুকুই রাখতে হবে, ঠিক আছে? এটা হবে তাহলে -5 নিউটন। মানে ভেক্টর ক্ষেত্রে কি, এই যে প্লাস মাইনাস দিয়ে মূলত দিক রে বুঝায়, ঠিক আছে? এটা +5, এটা -5। আবার আমি যদি এইটারে +5 ধরি, তাহলে কিন্তু এর সোজাসুজি বিপরীত দিকে কি এটা হয়ে যাবে তাহলে -5। তবে সাধারণত আমরা এই ডান পাশে পজিটিভ ধরি আর বাম পাশে নেগেটিভ ধরি, ওই সংখ্যা রেখায় যেমন ধরতাম এখানে ওই তেমনটাই আমরা ধরার চেষ্টা করি। সরণের ক্ষেত্রেও কিন্তু সেম। ধরো এই বরাবর সে গেল, তাহলে যদি আমার সরণ হয় 10 মিটার, তাহলে এই ব্যক্তি যদি এই বরাবর আসে 20 মিটার মানে 10 মিটার, তাহলে এটা আমি কিন্তু বলবো সরণ হয়েছে -10 মিটার। বুঝতেছো? আশা করি তোমরা বুঝছো। কিন্তু ভাই কাজে প্লাস মাইনাস দিয়ে কি দিকরে বুঝায় বলো তো? মনে হতে পারে হ্যাঁ, অবশ্যই দিকরে বোঝায়, কিন্তু কিভাবে দিকরে বোঝাই? একটু আগে বইলে আসলাম কাজ একটা স্কেলার রাশি, কাজে আসি শুধু মান, কাজে তো নাই কোনো দিক। তাহলে দিক তুমি কেমনে বুঝো প্লাস মাইনাস দিয়ে? এক্স্যাক্টলি, কাজের এই প্লাস মাইনাস দ্বারা দিকরে বোঝানো হয় না। তাহলে প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় কি? বোঝানো হয় জাস্ট এই যে তোমার বল আর সরণ যদি সেম দিক বরাবর কাজ করে, দেখো এইটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে কি তারা দুজন সেম দিক বরাবর কাজ করতেছে। যদি তুমি ডান পাশে পজিটিভ ধরো, তাহলে বলও ডান দিকে কাজ করতেছে, সরণও ডান দিকে কাজ করতেছে, এই জন্য এই দুইটা হলে গিয়ে পজিটিভ, এই জন্য তোমার কাজটা হবে পজিটিভ। আবার তুমি যদি এই ডান পাশে যদি তুমি নেগেটিভ কনসিডার করো, ধরো বল এই বরাবর কাজ করতেছে, সরণ এই বরাবর কাজ করতেছে, দুজনেই নেগেটিভ, তাইলেও কিন্তু তোমার কাজটা কিন্তু ধনাত্মক হয়। তাহলে ধনাত্মক কাজ তুমি কখন পাবা? দেখো, যখন সেম সেম সাইন গুণ করো তখনই কিন্তু তুমি একমাত্র প্লাস পাও। তার মানে তোমার বল আর সরণ সেম দিক বরাবর কাজ করতে হবে। বল যদি এই বরাবর কাজ করে, সরণ এই বরাবরই হতে হবে, তাইলেই আমার কাজটা কী হবে? ধনাত্মক কাজ। আবার বল যদি এই বরাবর কাজ করে আর সরণও যদি এই বরাবর কাজ করে, তাইলেও আমার কাজটা হবে ধনাত্মক কাজ। কিন্তু বল এক বরাবর আর সরণ আরেক বরাবর কাজ করবে ভাই, তাইলে কিন্তু হবে না আমার বিষয়টা। তবে এখানে এই সংজ্ঞাটা একটু আংশিক বলতে পারো অপরিপূর্ণ, ঠিক আছে? আংশিক মানে এটা ফাঁকা আছে, ফাঁকফোকর আছে, এটা পরবর্তী যে ঋণাত্মক আছে আমি একদম কমপ্লিট সংখ্যাটা দিছি। এটা যদি একটু পড়ি, যে যদি বল প্রয়োগের ফলে, দেখো বল প্রয়োগের ফলে কি হবে? একটা বস্তু ছিল, বস্তুর উপর বল প্রয়োগের ফলে ওটার সরণ হবে। তাহলে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু কী হবে? বলের বিপরীত দিকে সরে যায়। বলের বিপরীত দিকে, ধরো এই যে বস্তুটা এই আছে, বস্তুর উপর বল প্রয়োগ করলাম, আমি এই বরাবর বল প্রয়োগ করলাম, এই যে মানে পিছন দিয়ে বল প্রয়োগ করলাম, এই বরাবর যাইতেছে, বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগবিন্দু বলের বিপরীত দিকে সরে যায়। বিপরীত দিকে সরে যায় বলতে বুঝিতেছে আমি বল প্রয়োগ করলাম এই বরাবর, কিন্তু তার যে সরণটা হবে তার এই বিপরীত পাশে। তাইলে কিন্তু দেখো তোমার বল এক বরাবর কাজ করতেছে, সরণ এক বরাবর কাজ করবে, বিপরীত দিকে কাজ করতেছে, ফলে এটা যদি তুমি পজিটিভ ধরো এটা হবে নেগেটিভ, আবার তুমি যদি এইটারে পজিটিভ ধরো এটা হবে নেগেটিভ। আলটিমেটলি কিন্তু এই দুইটার গুণফল কিন্তু নেগেটিভ হবে, ফলে আমার কাজটা হবে ঋণাত্মক কাজ। তো সংখ্যাটা যদি আমি একবার পড়ি, যে যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, বলের বিপরীত দিকে সরে যায়, অথবা অথবা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তবে তাকে ঋণাত্মক কাজ বলা। আচ্ছা, পজিটিভের সময় একটু ব্যাখ্যা করে আসি। পজিটিভ কাজ আমি মেইনলি বুঝতে পারছি কখন পজিটিভ কাজ হবে আর কখন নেগেটিভ কাজ হবে। আমি জাস্ট দেখবো বলার সরণ সেম দিক বরাবর কাজ করতেছে কিনা আর বলার সরণ বিপরীত দিক বরাবর কাজ করতেছে কিনা। তবে শুধু এইটাই না, একটা কাজ করি তো। আচ্ছা, তাহলে বল, ধরো আমি এই বরাবর বল দিলাম 5 নিউটন, বল প্রয়োগ করলাম, আর তার সরণটা ঠিক এই বরাবরও হইল না, আবার এই বরাবরও হইল না। কেন? মাঝখানে তো অনেক বরাবরই আমার সরণটা হইতে পারে, তাই না? ধরো আমার সরণটা হইলো ঠিক এই বরাবর সরণটা হইলো, আমার সরণ মনে করে হলো 10 মিটার। তাইলে আমি কি বলবো? এই কাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? কি কি মনে হয় তোমাদের, বলো তো? এই জন্যই বলছি যে সংখ্যাটা ইনকমপ্লিট।
কারণ এখানে আমার বলা উচিত ছিল যে যদি বল প্রয়োগের ফলে কোনো বস্তু এখানে আছে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বস্তুটির বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, কিন্তু এদিকে তো সরে নাই, যদি বলের দিকে সরে যায় অথবা, মানে সরতেছে না, অথবা কি হইতেছে, বলের দিকে সরে যায় অথবা বলের যে তোমার সরণটা হয়েছে তার মানে এই বরাবর একটা উপাংশ থাকবে, ঠিক আছে, মানে বলের দিকে সরণের একটা যদি উপাংশ থাকে তাইলে আমরা এটাকে ধনাত্মক কাজ বলবো। যেমন এখানে দেখো তো, এই যে সরণটা এই বরাবর হয়েছে, এর কিন্তু ঠিকই আমার এই যে বলের দিকে কিন্তু একটা উপাংশ অবশিষ্ট আছে, ফলে এই কাজটা কিন্তু ধনাত্মক কাজ হিসেবে আমি কাউন্ট করব। কিন্তু আমি বলটা প্রয়োগ করলাম এই বরাবর, কিন্তু তার সরণ হইল আলটিমেটলি এই বরাবর। দেখো তুমি, সরণটা কিন্তু একদম দিকেও হয় নাই, আবার একদম বিপরীত দিকেও হয় নাই, মাঝামাঝি একটা অ্যাঙ্গেল হয়েছে। কিন্তু যেই অ্যাঙ্গেলে হয়েছে এর ফলে কী হয়েছে দেখো, এর সরণের কিন্তু এই বলের দিক হলো এই দিক বরাবর কিন্তু এই সরণের আলটিমেটলি কোনো উপাংশ নাই। এর উপাংশ দেখো, এর উপাংশ মানে ছায়া, তাই না? উপাংশ কিন্তু তোমার বলতে পারো এই যে এই বরাবর, এর উপাংশটা কিন্তু এই বরাবর, এই যে এই বরাবর। তা বলের দিক বরাবর কিন্তু উপাংশ কাজ করতেছে না, এটা কিন্তু নেগেটিভ কাজ। মানে মোট কথা এমনভাবে চিন্তা করতে পারো, বল আর সরণ, ঠিক আছে, বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রির থেকে কম হয়, 90 ডিগ্রির থেকে কম মানে কি, ধরো এইখানে 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 এইখানে, তাহলে আমার পজিটিভ কাজ আমি পাবো। কিন্তু বল আর সরণের অ্যাঙ্গেল যদি না, এই তো মনে করো বল, এই মনে করো সরণ, তো এটা তো আবার 90 ডিগ্রি থেকে বেশি, ধরো এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাকচুয়ালি এই কাজটা হলো, এর কাজটার একটা নাম আছে, স্পেশাল সুন্দর একটা নাম, শূন্য কাজ বলে। কারণ ওই সময় ডাব্লুর মান হয়ে যায় 0 জুল। কেন হয়? কারণ আমরা জানি ডাব্লু সমান সমান এফএস কস থিটা, তাই না? তো কস 90 ডিগ্রি, এখন এই থিটার ভ্যালু কত? থিটা মানে কি? বল আর সরণের মধ্যবর্তী কোণ না? তাহলে বল এই দিকে, সরণ এই দিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে থিটার মান হলো গিয়ে 90 ডিগ্রি। এখন তুমি দেখো তো কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান কিন্তু 0, যার ফলে আলটিমেটলি আমার ডাব্লুর মান হয়ে যায় 0, এজন্য আমি এটার বলি শূন্য কাজ। আর কজের মান যখন এই যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত ছিল, তখন কিন্তু আমি পাইতাম ডাব্লুর একটা পজিটিভ ভ্যালু, যেটা হলো কি ধনাত্মক কাজ। কিন্তু আমার যখন বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বাইরে যায়, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি পাই নেগেটিভ অথবা ঋণাত্মক কাজ। তুমি এখনই ক্যালকুলেটরটা বের করো, ক্যালকুলেটারে কজ 91 ডিগ্রির মান বের করো, আমি বের করতেছি। তোমার মানটা কত আসছে? এই যে দেখো, -0.017। তার মানে তুমি আলটিমেটলি ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, মনে করো বল সরণ দিলে কিন্তু কস থিটার মানটা কিন্তু ওই আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে, ফলে আমার কাজ কিন্তু নেগেটিভ। তাহলে আমি এভাবে মনে রাখতে পারি যে বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাইলে আমার ওই বলের দিকে সরণের একটা উপাংশ থাকবে অবশিষ্ট, যার ফলে আমার কাজটা কিন্তু ধনাত্মক হবে। আর গাণিতিকভাবে মনে রাখতে পারো, কস থিটা, ওই থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত হয়, তাইলে আমার একটা পজিটিভ ভ্যালু পাবো আমরা, এই জন্য আমার কাজটা ধনাত্মক হবে। আর বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন হয়ে যায় 0 ডিগ্রি, তখন আমি পাই 90 ডিগ্রি, তখন আমি পাবো শূন্য কাজ, কারণ কস থিটার মান হলো গিয়া 0, মানে কস 90 ডিগ্রির মান হলো গিয়া 0। আর আমি যখন বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রির থেকেও বেশি হয়, >90 ডিগ্রি, তখন কিন্তু আমি পাবো নেগেটিভ কাজ, 90 থেকে 180 ডিগ্রির মধ্যে, ঠিক আছে, তখন আমি পাবো নেগেটিভ ওয়ার্ক। আশা করি আমি বুঝতে পারছি। এখন এই সংজ্ঞাটা বুঝবা তোমরা, মানে ফুল বুঝবা, একটু সমস্যা হবে না মুখস্থ রাখতে বা মনে রাখতে, মুখস্থ বা করা লাগবেও না, কারণ ধনাত্মক কাজ কাকে বলে এগুলো আমাদের মেনলি বোঝা লাগে নিজেদের, সংজ্ঞা আকারে খুব একটা দেয় না। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, অথবা, মানে সবসময় বলে বিপরীত দিকে সরবে এমন কথা না, এই জন্য একটা অথবা আসছে, একটা সেকেন্ড একটা সিনারিও আছে, অথবা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তবে তাকে ঋণাত্মক কাজ বলে। যেমন বল প্রয়োগ করলে এই বরাবর, কিন্তু তার সরণ ধরো একদম বিপরীত হইতে পারে, একদম 180 ডিগ্রি বিপরীতে, বল একদিকে সরণ বিপরীতে, অথবা এমন না হইয়া বল এই দিক বরাবর কাজ করলো কিন্তু সরণটা বিপরীতে না হয়, সরণটা এমন হইলো, অথবা সরণটা এমন হইলো, এমন হইতে পারে। যেমনই হোক না কেন, এ মনে করো এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি হবে, এজন্য তো এটা ঋণাত্মক কাজ। তো এটারে বলে কিভাবে? অথবা বলের বিপরীতে, যে বল এই
বলের বিপরীত মানে এই দিকে, বলের বিপরীতে স্মরণের উপাংশ থাকে। তুমি দেখো এই যে স্মরণটা এখানে, এটার তুমি এই বরাবর উপাংশ কিন্তু এই বরাবর, এই দিকে, এই দিক কিন্তু না, এই দিক বরাবর থাকে। যেমন এই যে এইটার উপাংশ কতটুকু হয়? আচ্ছা একটা লাইন ড্র করি আমি, এই যে এটার উপাংশ হবে তোমার এই এতটুকু। তারপর আবার এই যে স্মরণ যদি হয় এরকম, তাহলে তোমার এর উপাংশ হবে এই দিকে, হবে এই দিকে, এই এতটুকু হবে, এতটুকু। আবার এই যে এটার উপাংশ হবে তোমার এতটুকু, এই দিকে, বুঝছো? তো এইগুলো নিয়ে এত আসলে, আচ্ছা তাহলে সম্পূর্ণ আমার এমন দেখছি বইয়ে দেওয়া আছে তোমাদের ডাব্লু সমান সমান মাইনাস এফ এস, এটা কীভাবে, মানে তোমার কাজটা নেগেটিভ হইলো কীভাবে হইলো? কারণ এই যে বল যেদিকে প্রয়োগ করছো, বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, অথবা বলের বিপরীতে স্বর্ণের উপাংশ থাকে, এর ফলে আমার অ্যাকচুয়ালি এখানে মাইনাসটা আসছে। আর কাজ করি, আমি ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের কিন্তু উদাহরণ দিই নেই। ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের উদাহরণ কী হতে পারে? সাপোজ আমি একটা টেবিল আছে, টেবিলের উপর একটা কী বলে তোমার ডাস্টার, ধরো ডাস্টার বা তোমার হাত দিয়ে হাতে একটা ডাস্টার ছিল, ডাস্টারটা হাতটা তুমি ছাইড়ে দিলা, ঠিক আছে, ডাস্টারটা ছাইড়ে দিলা, এর ফলে হলো কি ডাস্টারটা কিন্তু এই যে ফ্রি ফল কইরা মাটিতে পড়তেছে, এই মনে করো মাটি, ডাস্টারটা নিচে পড়ছে, ডাস্টারটা নিচে পড়া মাটিতে স্পর্শ করলো। তো এই যে কাজটা হইলো, এই কাজটা কিন্তু তুমি কোনো কাজ করো না, তুমি জাস্ট ছাইড়া দিছো। তুমি কাজ করছিলা কখন করছিলা? যখন তুমি ধরো এই ডাস্টারটা আগে মাটিতে ছিল, এই মাটি থেকে তুমি যখন উপরে উঠাইছো, এই বিন্দুতে তুমি যখন আনছো, তুমি ডাস্টারটা আগে মাটিতে ছিল, এই মাটি থেকে তুমি হাত দিয়ে তুইলা এই পর্যন্ত আনছো, এই কাজটা কিন্তু তুমি করছো। কিন্তু তুমি যখন ছাইড়া দিলা, এই ডাস্টারটা কিন্তু নিচে পড়ে গেল, এই কাজটা কিন্তু তুমি কোনো কাজ করো না, এটা করছে কি? আমি জানি যে আমাদের প্রত্যেকটা বস্তুকে একে অপরে আকর্ষণ করে, একে মহাকর্ষ বলে। আবার যদি তার মধ্যে একটা বস্তু পৃথিবী হয় আর অন্য একটা বস্তু হয়, এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা কাজ করে, এটাকে আমরা বলি কি অভিকর্ষ বল, তাই না? এই অভিকর্ষ বলের কারণেই তো অভিকর্ষ ত্বরণ কাজ করে। যে কোনো কিছু তুমি যদি ছাইড়া দাও, প্রত্যেক 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এটা নিচে পড়তে থাকবে। তো আলটিমেটলি এই অভিকর্ষ বলের কারণেই মূলত তোমার এই যে ডাস্টারটা নিচে পড়ে গেল। এখন পড়লো, অভিকর্ষ বলের কারণে যে কাজটা সম্পাদিত হইলো, এই কাজ মানে কি অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ, এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ হবে। কারণ আমার অভিকর্ষ বল কাজও করতেছে নিচের দিকে, আর এই যে বস্তুটার স্মরণও কিন্তু হয়েছে ওই সেম দিকে, মানে সেম দিকে স্মরণ হয়েছে, ফলে আমার কিন্তু কাজটা হবে পজিটিভ কাজ। আর আমার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার অভিকর্ষ বল কিন্তু নিজ বরাবরই কাজ করতেছিল, কিন্তু তুমি এই ডাস্টারটারে উপরের দিকে উঠাইছো, দেখো এই স্মরণ কিন্তু হয়েছে একদম সোজাসুজি বিপরীত দিকে, উল্টো দিকে স্মরণ হয়েছে। এটা কিন্তু ঋণাত্মক কাজের একদম উৎকৃষ্ট একটা উদাহরণ। কার সাপেক্ষে ঋণাত্মক কাজ? এই যে অভিকর্ষ বলের সাপেক্ষে এই কাজটা কিন্তু ঋণাত্মক কাজ, কারণ অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, বাট স্মরণ হয়েছে উপরের দিকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ধনাত্মক কাজেরও একটা উদাহরণ হইতে পারে তোমার সাপেক্ষে, কারণ তুমি যে বলটা প্রয়োগ করতেছো এই বস্তুটার উপর, তুমি বল প্রয়োগও করতেছো উপরের দিকে, আর বস্তুটার স্মরণ হয়েছে উপরের দিকে, মানে সেম দিকে। তো তোমার সাপেক্ষে কিন্তু এই কাজটা পজিটিভ, তুমি যখন এই ডাস্টারটা উপরে উঠাইছো তোমার সাপেক্ষে কাজটা পজিটিভ, কিন্তু অভিকর্ষ বলের সাপেক্ষে কিন্তু কাজটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এগুলো খুবই সূক্ষ্ম বিষয়, আমি বুঝতে হয়তো বা সক্ষম হয়েছি তোমাদের পুরোপুরি। এরপর তোমরা বইটা একটু রিডিং দেবা ভালো করে, ইনশাল্লাহ মানে এখানে না বুঝবে এমন কিচ্ছু পাবা না। ঠিক আছে, আচ্ছা কজ 180 ডিগ্রির মান কত তোমরা কি কেউ জানো? কজ 180 ডিগ্রির মানে হলো কি অ্যাকচুয়ালি -1। তো ডাব্লু সমান সমান একেবারে যে -FS হইল, আচ্ছা যাক বাদ দিই। এই আশা করি ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ এগুলো তুমি বুঝছো, ঠিক আছে? ওই কষ্ট যেগুলো আনা লাগবে না, তো ওই ত্রিকোণমিতির জিনিস অনেক আবার বোর হয়ে যাবে, অলরেডি অনেক আলোচনা করছি। দুইটা ম্যাথ আছে, এটা হলো গিয়ে পুরন বইয়ের ম্যাথ, সামনে আবার নতুন বইয়ের ম্যাথও দেওয়া আছে, মানে তোমরা যে এডিশনটা ইউজ করো, এটা হলো গিয়ে প্রায় অনেক আগের এডিশনের একটা বই, তোমাদের ফিজিক্স বইটাই ছিল, বাট অনেক মানে মানসম্মত একটা বই। তোমরা চাইলে অনলাইন থেকে এই 2010 বা 2012 সালের যে পিডিএফ, এটা তুমি ডাউনলোড করে পড়তে পারো, অনেক মানে তোমাদের জ্ঞান আসলেই সমৃদ্ধ হবে তাইলে। 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 50 মিটার হলে, দেখ এখানে কিন্তু একটা কথা বলছে যে আমি বল প্রয়োগ করছি কতটুকু, আমি কিন্তু 500 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে আমার এফ সমান সমান 500 নিউটন, এফ সমান 500 নিউটন। আর বল প্রয়োগে কী হয়েছে, তার সরণ তো হবে, সরণ হয়েছে কত মিটার, 50 মিটার, সরণ কত হয়েছে 50 মিটার। কিন্তু
এখানে একটা কথা বলছি যেটা হলো গিয়ে কেউ খেয়াল করে না, বলের দিকে বলছে কি, বলের দিকে মানে তুমি বলটাও প্রয়োগ করলে এই বরাবর, তোমার সরণটা হইলো এই বরাবর। তো আলটিমেটলি অনেকে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই এই ক্ষেত্রে ডাব্লু সমান সমান তো আপনি শিখেছেন বা আমরা জানি ইফ কস থিটা, তাই না? তো কস থিটা যদি হয়, এই থিটার ভ্যালুটা কত? দেখো তুমি বল, থিটার পরিচয় হলো গিয়া বল আর সরণের মধ্যবর্তী কোণ। তোমার বলও যেদিকে সরণও সেই দিকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি হয়ে গেছে না? তাহলে এফ এস কস থিটা, থিটার ভ্যালু হয়ে যায় কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির ভ্যালু হলো গিয়া 1। সো আলটিমেটলি কিন্তু আমার সূত্রটা থাকে ডাব্লু সমান সমান এফ এস। তোমাদের বইয়ে শুধুমাত্র এই ডাব্লু সমান সমান এফ এস এই জন্যই দেওয়া, কারণ তারা যেদিকে বল প্রয়োগ করছে সরণ একদম হুবহু সেম দিকেই হয়েছে, এর ফলে তারা আর কস থিটাটা আনে নেয়। বাট তোমাদের কিন্তু যে ম্যাথগুলো থাকে সিকিউতে, ওগুলো কিন্তু বা এমসিকিউতে অনেক সময় তারা এভাবে কস থিটা রিলেটেড যেগুলো ওগুলোই দিয়ে দেয়। এই জন্য আমি আলটিমেটলি তোমাদের মানে অরিজিনাল যে সূত্রটা ওইটা আমি তোমাদেরকে শিখাইছি, বুঝছো? তোমাদের বই যে ডাব্লিউ সমান সমান এফএসই দেওয়া। তো এখানে এজন্য বলছি যদি বলের দিকে যদি বলের দিকে না হয় একটা অ্যাঙ্গেল উল্লেখ করা থাকতো, তাহলে কিন্তু আমার এই সূত্র ছাড়া কোনো বিকল্প নাই। তো কৃতকাজের পরিমাণ নির্ণয় করো, ডাব্লু সমান সমান এফ এস, মানে এক্স দিয়েও সরণ বোঝায় আর কি, তো বোঝোই সরণে তুমি এস দিয়েও প্রকাশ করো, এক্স দিয়ে প্রকাশ করো, যাই হোক। তো এই যে তোমার পাঁচের সঙ্গে এটা গুণ করো, তোমার আলটিমেটলি কত হবে? 5 5 25, 25-এর পর 3টা শূন্য, তো এই যে 25,000 হবে অ্যান্সার। এটারে আবার এইভাবে লেখে, এটা কীভাবে লেখে আশা করি তোমরা পারো। যেমন এই মনে করো 25,000, 25,000, 25,000 মানে কি 25 গুণ 1,000, তাই না? আর 1,000 একের পর কয়টা শূন্য? 3টা শূন্য না? তো এটা আমি এভাবে লিখতে পারি 10⁻³ আবার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি যে 25 এভাবে লিখি না, আমরা মূলত এভাবে লিখি, এই যে 2.5, মানে একটা পয়েন্ট দিয়ে দিই আর কি, 2.5। এখন তুমি দেখো কী করলা, 25 এদিকে ছিল 25, এদিকে 2.5 কীভাবে আনলা? তুমি এদিকে মনে করো 25-এর পর একটা দশমিক আছে, এই দশমিকটার এক ঘর বামে আনলা, মানে তুমি সোজা কথা এই 25টা 10 দিয়ে ভাগ করলা। এদিকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, এদিকে তুমি 10 দিয়ে ভাগ করলা, হইবে? তোমার তো 10 দিয়ে ভাগ করলে এদিকে একটা 10 দিয়ে গুণও করতে হবে, যাতে এটা আলটিমেটলি ব্যালেন্স থাকে, যাতে মানটা আমার চেঞ্জ না হয়। আমি তো মান চেঞ্জ করতে পারবো না ভাই, আমি জাস্ট প্রকাশটা চেঞ্জ করতে পারবো কীভাবে লিখছি। তো এই কারণে তুমি 25টা 10 দিয়ে ভাগ করবা, আর এই পাশে তুমি 10 দিয়ে গুণ করবে, যাতে আলটিমেটলি 10 10 কাটাকাটি চলে যায়। কাটাকাটি আবার করতে যায় না, তাহলে আবার এই 25 × 10⁻³ এই লাইনে ফেরত আসবে, ঠিক আছে? 25টা 10 দিয়ে ভাগ করলে হবে 2.5 ইন্টু 10⁻³ সঙ্গে 10 গুণ করলে কত হয়? 10⁻⁴। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? অ্যান্সার আমরা এই ফর্মে লেখার চেষ্টা করব। উদাহরণ 5.2, আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো আই গেস এটা জিনিসটা আবার একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। 70 কেজি ভরের এক ব্যক্তি 2,000 মিটার উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কতটুকু কাজ করবেন? দেখো তার ভর দেওয়া আছে যে 70 কেজি। এই ভরের কারণে কিন্তু একটা মানে তার ওজন সম্পর্কে আমরা জানি না, আমি ওজন কিভাবে পাই? এটা তো তৃতীয় অধ্যায়ে ভালো মতো দেখাইছি যে তোমার ভরের সঙ্গে যদি তুমি জি মানে অভিকর্ষ ত্বরণ 9.8 যদি গুণ করো, তাহলে তুমি ওজনের মানটা পাবা। তো এখানে ব্যক্তির ভর দেওয়া 70 কেজি, এম সমান সমান 70 কেজি, আর বল এফ সমান সমান কি? ব্যক্তির ওজন। তাহলে এফ সমান সমান কি? এম জি, আমরা জানি এম এর মান 70 আর জি এর মান 9.8। তো তুমি যদি গুণ করো আলটিমেটলি 686 আসে এত নিউটন। আর বলের দিকে এই যে সরণ কত হইলো তার? 2,000 মিটার, তো এই 2,000 মিটার। তো আলটিমেটলি তোমার এটার সঙ্গে এটা গুণ করলেই তুমি কাজের মান পেয়ে যাবা, ঠিক আছে? আশা করি কোনো সমস্যা নেই। তবে নতুন বই একটা চমৎকার ম্যাথ দেওয়া আছে, ওইটা একটু মনে হতে পারে অনেকের কাছে হার্ড, বাট অ্যাকচুয়ালি হার্ড না, অনেক ইজি। এই ম্যাথটা তোমার ভর দেয়া আছে 50 কেজি, তার ভর যদি দেওয়া থাকে দেখি তুমি ওজন বের করতে পারো 9.8-এর সঙ্গে গুণ করে, তাই না? এভাবে লিখবা যে কি এম এম সমান সমান 50 কেজি, কমা ডাব্লু মানে ওয়েট, ওজন ডাব্লু সমান সমান কত? এমজি। 50-এর সঙ্গে 9.8 গুণ দাও, কত হয়? এত হয় নাকি? মানে 9.8 ইন্টু 50, হ্যাঁ ঠিকই আছে, 490। এত কি? ওজনের একক কি? কেজি না? কি করছো তুমি? কেজির সঙ্গে জি মানে কি ত্বরণ, কেজির সঙ্গে মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করছো, সো এটা কিন্তু নিউটন। ওজন তো এক টাইপের বল, তাই না? অভিকর্ষ বল আর কি। তুমি
এই গেল তোমার কতখানি বল তোমার প্রয়োগ করা লাগবে। এই 490 নিউটন এত বল তুমি প্রয়োগ করতেছো, তোমার চাইছে কতটুকু কাজ করবা তুমি। তুমি নিচতলায় ছিলা, তুমি 10 তলার উপরে উঠতেছো, আর প্রতি তলার উচ্চতাও তোমার দেশে 3 মিটার করে, তাহলে মোট তো 10টা তলা। এক তলার উচ্চতা যদি হয় 3 মিটার, তাহলে 10 তলার উচ্চতা কত হবে? 3×10 = 30 মিটার। তো ওইটাই তো তোমার সরণ আলটিমেটলি, তাই না? এই যে এস সমান সমান 30 মিটার। এখন তুমি জাস্ট এই বলের সঙ্গে সরণটা গুণ করবা, তাইলেই হবে। ও ভালো কথা, এখানে ডাব্লু দিয়ে আবার অনেকে কাজের সঙ্গে গুলাই যেতে পারে। সো বেটার হবে আমি ডাব্লু না দিই, অ্যাকচুয়ালি এফ দিয়ে দিই সরাসরি। যে আমার অনেকে আবার মানে আউলে যাবে, কি লেখলো ওয়েট মানে ওয়ার্ক সমান সমান 490 নিউটন, আমি জানতাম কাজের একক জুল, দিকে এবার নিউটন মানে প্যাচ বাজাই দেবে, এই জন্য আমি এফ লিখলাম। ঠিক আছে, কারণ এটা অবিকর্ষ বল। কতটুকু কাজ করছো? ডাব্লু সমান সমান এফ এস। বলের মান কত? 490। স্বর্ণের মান কত? 30। জাস্ট গুণ দাও, অ্যান্সার কত আছে? কি লিখছি আল্লাহ! 14700 এত জুল। ঠিক আছে, আর ভালো কথা, এইসব যত সূত্র টুত্র আছে এগুলো কিন্তু সব আমার মানগুলো এসআই এককে নিয়ে কনভার্ট করে তারপর করতে হবে। যেমন এখানে যদি আমি বলতাম 3 সেন্টিমিটার, তাহলে আমার হয়তো কি 30 সেন্টিমিটার, বাট আমি কিন্তু 30 সেন্টিমিটার দিয়ে আমার কিন্তু এই অ্যান্সার কিন্তু এটা হইতো না। আমার ওই 30 সেন্টিমিটারে মিটারে কনভার্ট করা লাগতো, তার ফলে আমার কিন্তু এটার 100 দিয়ে ভাগ করে আমার হয়তো তখন 0.3 মিটার। তারপর আমার কিন্তু 0.3-র সঙ্গে এখানে গুণ দেওয়া লাগতো। আমরা একটু সাবধান থাকবো, আমরা যেন সবসময় মানগুলোরে এসআই এককে কনভার্ট করে তারপরে সূত্রে বসাবো, নাহলে কিন্তু আমার ম্যাথ হবে না। ওকে, এখন আমার কাজ সম্পর্কে যা যা আছে বুঝছো সব শেষ, তবে কাজ নিয়ে অনেক কথা বলা হয় নাই। মানে যেমন আম, যে আমি যে সারাদিন বসে থাকি, এই কথাগুলো তোমার বই আছে যে একদম দারোয়ান সারাদিন বসে বসে বলে অনেক কাজ করে। আসলে তো সে কাজ তো করে, কিন্তু বিজ্ঞানের ভাষায় সে কিন্তু আসলে কোনো কাজ করে না। কারণ তার কি, সে কিন্তু মানে জাস্ট বসে রয়েছে, তার কিন্তু কোনো স্মরণ হইতেছে না। আর স্মরণ যদি হয় 0 মিটার, তাহলে তো আলটিমেটলি কাজও হবে 0 জুল, তাই না? তো সে কিন্তু আসলে কোনো কাজ করতেছে না। আর আরেকটা জিনিস, এটা হলো গিয়ে পদার্থ আর শক্তি, এটা নিয়ে আমি আলোচনা করতে চাইতেছি যে পদার্থ আর শক্তি। এখানে তো শক্তি নিয়ে কথা কিছু বলবো, বাট পদার্থ কি, আমরা ওই যে ছোটোবেলায় সংজ্ঞা মুখস্থ করছিলাম যে যা কি জানি, যা একটা জায়গা দখল করে তাই পদার্থ। তো সেই হিসেবে তো আমরা সবাই পদার্থ, কিন্তু তারপরও আমাদের প্যারেন্টসরা আমাদের কেন জানি অপদার্থ বলে মাঝে মাঝে। আর এই পদার্থের কিন্তু বিভিন্ন রূপ আছে। ঠিক আছে, মানে পদার্থের রূপ তো না, সরি, পদার্থের অবস্থা আছে। ঠিক আছে, 3টা স্টেট আছে। স্টেটগুলো কী কী? আম, কঠিন, তরল আর বায়বীয়, এই 3টা স্টেট আছে। আর পরবর্তীতে আমরা প্লাজমা সম্পর্কে জানবো। প্লাজমা হলো গিয়ে আরেকটা স্টেট, ফোর্থ স্টেট, এটা হলো গিয়ে তোমার আয়নিত গ্যাস হলো গিয়ে প্লাজমা। এগুলো সম্পর্কে আমরা ইন ফিউচার ডিটেলসে জানবো। তো পদার্থের অবস্থা তাহলে কী কী? 3টা, কঠিন, তরল আর বায়বীয়। আর এই যে শক্তি, পদার্থ আর শক্তি খুবই মানে কি বলে কানেক্টেড। যে শক্তির আবার আছে বিভিন্ন রূপ। ঠিক আছে, পরবর্তীতে আমরা জানবো যে এখানেই সম্ভবত আছে যে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি, যে শক্তির আসলে কোনো, আমি লেখলাম না জিনিসগুলো, যদি বলতেছি তোমরা বই থেকে পড়ে নেবা। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধু কি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। নতুন কইরা আমরা কখনোই অ্যাকচুয়ালি শক্তি ইনভেন্ট করতে পারি না, আমরা জাস্ট শক্তিরে কনভার্ট করতে পারি, একটা রূপ থেকে আরেক রূপে নিয়ে যাইতে পারি। তবে শক্তির কিন্তু ক্ষয় হয়, ঠিক আছে, শক্তির অপচয় হয়। যদি অপচয় না হইতো তাহলে তো সংরক্ষণশীল থাকতো। তো যাই হোক, তো আলটিমেটলি এটাতে কি প্রুফ হয় যে একদম যখন মহাজগৎ সৃষ্টি হয়েছে তখন আমাদের যে পরিমাণ শক্তি ছিল, ওই শক্তিটা এখনও বিরাজমান আছে। এটাই হলো কি শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, এটা তো সম্ভবত আমি তোমাদের বল বল অধ্যায় পড়ানোর সময় যখন ওই যে দেখাইছি গতিশক্তির সংরক্ষণশীলতা, তাই না? ওই গতিশক্তির সংরক্ষণশীলতা কিন্তু শক্তির সংরক্ষণশীলতা থেকেই আসছে বলতে পারো, কারণ গতিশক্তি তো শক্তির একটা রূপ, তাই না? ওই সময় আবার ভরবেগের সংরক্ষণশীলতাও দেখাইছি, ওগুলোতে ম্যাথও করাইছি, সংঘর্ষ হয়েছিল 2টা গাড়ির মধ্যে, মনে আছে? শক্তির রূপ আছে কি কি, যে শক্তি আছে, একটু কোট করে এখান থেকে। ঠিক আছে, শক্তি আছে বলেই এ জগৎ গতিশীল, শক্তি না থাকলে জগৎ অচল হয়ে পড়বে। আলোক শক্তি আছে বলেই আমরা দেখতে পাই, শব্দ শক্তি আছে বলেই আমরা শুনতে পাই, যান্ত্রিক শক্তির বদৌলতে আমরা চলাফেরা করি, বিদ্যুৎ শক্তির সাহায্যে পাখা ঘুরছে, কলকারখানা চলছে। এই মহাবিশ্বে শক্তি নানা রূপে বিরাজ করছে।
মোটামুটিভাবে আমরা শক্তির 9টি রূপ পর্যবেক্ষণ করি যথা। আচ্ছা, তাহলে আমার মূলত এখান থেকে টেক হলো এই কথাটা যে শক্তির কয়টা রূপ আছে? 9টা রূপ আছে। শক্তির 9টা রূপ কি কি? এই যে তোমার 9টা নাম দেওয়া, আমি সিরিয়াল বাই পড়ি। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি আর সৌরশক্তি। এর মধ্যে আমরা পরবর্তী ক্লাসে মূলত জানবো যে শক্তির উৎস আছে ডিফারেন্টে, নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, কোনগুলো নবায়নযোগ্য, কোনগুলো অনবায়নযোগ্য, নবায়নযোগ্য মানে কি, রিনিউয়েবল মানে যেগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি, আর নন রিনিউয়েবল বা অনবায়নযোগ্য শক্তিকে যেগুলো আমরা আর ব্যবহার করতে পারি না, একবার ব্যবহার করি ঠুস শেষ হয়ে যায় একদম, যেমন কয়লা, তেল, গ্যাস, এগুলো হলো অনবায়নযোগ্য শক্তি। কিন্তু এই সৌরশক্তি কিন্তু নবায়নযোগ্য শক্তি, কারণ সূর্য তো কনস্ট্যান্ট, আমাদের আলো সবসময় পাবো। ঠিক আছে, যাক এগুলো আগামী দিনের আলোচনা। আজকে মূলত তোমাদের এই রূপগুলো মনে মুখস্থ করতে হবে, বুঝছো? এগুলো মুখস্থ করবা একদম সোজা বাংলায় মুখস্থ, আর কোনো কথা নেই। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। ক্লাস এখনো শেষ হয় নাই, কিছু জিনিস এখনো বাকি আছে। হ্যাঁ, এই যে শক্তি, শক্তি কাকে বলে আর কাজ আর শক্তির সম্পর্ক কি? কাজ করার সামর্থ্যই হলো কি অ্যাকচুয়ালি শক্তি। ঠিক আছে, ধরো একটা বস্তু আছে এইখানে, একটা বস্তু আছে এইখানে, এই বস্তুটা মনে করো সে 50 জুল কাজ করতে পারে। কি? সে 50 জুল কাজ করতে পারে। তাহলে সে যতটুকু অ্যাকচুয়ালি কাজ করতে পারে ওইটা হলে গিয়ে তার শক্তির পরিমাপ। ঠিক আছে, সো যেহেতু ও 50 জুল কাজ করতে পারে, তার মানে ওর মধ্যে কতটুকু শক্তি আছে? ওর মধ্যে শক্তিও আছে সেই 50 জুল। দেখো, কাজও বললাম 50 জুল, শক্তিও বললাম 50 জুল, তার মানে কাজ আর শক্তি অ্যাকচুয়ালি সমতুল্য দুইটা ওয়ার্ড, ইকুইভ্যালেন্ট। গণিতে তোমরা এটা শব্দটা সম্পর্কে জানবা। হ্যাঁ, সমতুল্য জিনিস কাজ যা, শক্তি মূলত অ্যাকচুয়ালি তাই। এই জন্য এই দুইটা রাশির কিন্তু একক, মাত্রা এগুলো কিন্তু সব সেম। কাজ, শক্তি দুইটাই হলো গিয়া স্কেলার রাশি। হুম, তারপরে এই যেহেতু স্কেলার রাশি, তার মানে কি এগুলোর কি কোনো শুধুমাত্র মান আছে, কোনো কিন্তু দিক নাই। আবার কাজ শক্তি এগুলো কি মৌলিক রাশি নাকি লব্ধ রাশি? অবশ্যই লব্ধ রাশি, কারণ আমরা অন্যান্য মৌলিক রাশি থেকে এই শক্তিগুলো পাই। শক্তির ইংলিশ এনার্জি, তার মানে যে শক্তি যে রাশিটা আছে, এই শক্তির রাশিটার প্রতীক হলো গিয়া ই। ঠিক আছে, আর এই শক্তির রাশিটার একক কি? এসআই একক হলো গিয়া জুল। এই ইসাই এককের আবার প্রতীক কি? জে। যেমন কতটুকু তার শক্তি আছে, এইভাবে লিখতে পারি যে ই সমান সমান 50 জে, তার শক্তির পরিমাপ হইল গিয়া 50 জুল। ঠিক আছে, এখন কাজ ও শক্তির সম্পর্কে এই যে কথাটা বললাম এইটাই, যে একটা বস্তু যতটুকু কাজ করতে পারে ওইটাই হলো গিয়ে তার শক্তির পরিমাণ। এই লেখাটা খাতায় লেখো। আমি আবার বলি, একটি বস্তু যতটুকু কাজ করতে পারে সেই পরিমাণই হলো, মানে তাই হলো তার শক্তির পরিমাপ। ঠিক আছে, তাইলে কাজ শক্তির সম্পর্ক মানে কাজ শক্তি দুটা সেম জিনিস। আচ্ছা, একটা জিনিস দেখি, ধরো একটা বস্তুর মধ্যে 50 জুল আছে, মানে তার সে কাজ করতে পারে, অথবা তার শক্তির পরিমাপ হলে গিয়ে 50 জুল। এখন আমি যদি আমি আগে দেখছি যে ধনাত্মক আর ঋণাত্মক নামে দুই টাইপের কাজ আছে। যদি আমি ধনাত্মক কাজ করি, ধরো এই বস্তুটা, ধনাত্মক কাজ কিভাবে করব? একটা বস্তু মনে করো যেই বরাবর বল প্রয়োগ করছে ওই বরাবরে যদি সরণ হয় তাহলে আমার ধনাত্মক কাজ হবে। ঠিক আছে, ধরো আমি সেম ডিরেকশনে বলা সরণ দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে ধনাত্মক কাজ হবে। আর ধনাত্মক কাজ যদি হয় এর মানে অ্যাকচুয়ালি কি? এই লাইনটা ইম্পর্টেন্ট। ধনাত্মক কাজ মানে কি আর ঋণাত্মক কাজ মানে কি, বা কি বোঝায় অ্যাকচুয়ালি? ওদিকে তো আমি ধনাত্মক কাজ নিয়ে আলোচনা করছি, বা ধনাত্মক কাজের সাথে শক্তির কি সম্পর্ক ওইটা আমি এদিকে লিখবো। ধনাত্মক কাজ মূলত কি করে? বস্তুটাকে শক্তি দেয়, বস্তুটিকে শক্তি দেয়, যতটুকু শক্তি ছিল আরো শক্তি দেয়। আর ঋণাত্মক কাজ কি করে? বুঝতেই পারছো, ঋণাত্মক কাজ বস্তু থেকে শক্তি সরিয়ে নেয়, বস্তু থেকে শক্তি সরিয়ে নেয়। তার মানে ধরো ওই বস্তুটা, ওর মধ্যে শক্তি ছিল 50 জুল, আমি যদি ওর মধ্যে ধনাত্মক কাজ করি তাহলে ওর মধ্যে 60 জুল, 70 জুল এমন আরও শক্তি মানে আসবে। মোট মনে করো 10 জুল, 20 জুল শক্তি বাড়বে। আর আমি যদি ঋণাত্মক কাজ করি, আগে তো ছিল 50 জুল, তার হয়তো বা 10 জুল কইমা
তার মধ্যে আর শক্তি থাকবে 40 জুল, 30 জুল, 20 জুল। ঠিক আছে, এটা আমি গতিশক্তি দিয়ে একটু ভালো মতো বুঝাইতে পারি তোমরা চাইলে। ধরো একটা বস্তু গতিশীল, হ্যাঁ গতিশীল, সে যাইতেছে যাইতেছে, তার মধ্যে মনে করো একদম তো সে একসময় সময় কি স্থির ছিল, তাই না? আমরা তো সবাই এখানে, আচ্ছা গতিশক্তির সূত্র তাইলে আমার বলা লাগবে, যেটা আমি আজকের ক্লাসে আনতে চাইতেছি না। গতিশক্তি, বিভব শক্তি এগুলো আমি আগামী ক্লাসে পড়াবো। যাই হোক, ধরো এই বস্তুটার মধ্যে এই যে 100 জুল আছে, ঠিক আছে, 100 জুল শক্তি আছে। আমি এই বস্তুটা যদি থামাইতে চাই, তাহলে আমার এই 100 জুলটা ভেনিশ করে দিতে হবে, মানে আমার 0 জুলে আনতে হবে। এই জন্য কী করতে হবে, আমি ঋণাত্মক কাজ করব, ঋণাত্মক কাজ করব। তাহলে আমি যদি -100 জুল এই কাজটা করি তার উপরে, তাইলে কি তার আস্তে আস্তে এই শক্তিটা, ঋণাত্মক কাজ মানে কি, বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া। তাহলে এই যে 100 জুল থেকে শক্তি সরাই নিতে 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 আমি একদম 0 জলে তারে পৌঁছাই দেবো, যার ফলে সেই বস্তুটা একসময় কী হবে, স্থির হয়ে যাবে। এখন আমি কিন্তু আগেই অলরেডি আলোচনা করেছি নেগেটিভ কাজ বা এটা মানে অ্যাকচুয়ালি কি, এটার মানে কিন্তু এই না যে তোমার কি বলে যে দিক আলাদা, দিকের সঙ্গে সম্পর্ক না। ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ, এটা মূলত তোমার বল আর সরণ যদি সেম দিকে থাকে তাই ধনাত্মক কাজ, আর বল আর সরণ যদি ডিফারেন্ট অপোজিট দিকে থাকে তাহলে ঋণাত্মক কাজ। আর ধনাত্মক কাজ মানে হলো গিয়ে বস্তুটাতে আমি শক্তি দিতেছি, আর ঋণাত্মক কাজ মানে হলো গিয়ে বস্তু থেকে শক্তি সরিয়ে নিতেছি। ঠিক আছে, এই হলো গিয়ে আমার ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। আর করে এখানে কোনো সমস্যা হবে না। পরবর্তী পৃষ্ঠায় একটা ম্যাথ আছে দেয়া, এটাই হয়তো বা আজকের লাস্ট ম্যাথ, আর কিছু তেমনটা লাগবে না। যে একটা বস্তু, কোশ্চেনটা পড়ো তোমরা। একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছো। ঘর্ষণ, আচ্ছা ঘর্ষণ বল তো বল চ্যাপ্টারে আমি পড়াইছি যে গতির বিপরীতে কাজ করে এই বলটা। ঠিক আছে, এই ঘর্ষণ বল বিপরীত দিকে, এটা যদি নাও বলতো তাও আমাদের বুঝে নিতে হবে যে ঘর্ষণ বল অলওয়েজ বিপরীত দিকেই কাজ করে। ঘর্ষণ বল 10 নিউটন হয়। ঘর্ষণ বল কত? 10 নিউটন। তুমি প্রয়োগ করছো, একটা বস্তু আছে এখানে, তুমি প্রয়োগ করলা তার উপর 100 নিউটন, আর ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে 10 নিউটন। আলটিমেটলি এই বস্তুটার উপর কতটুকু বল কাজ করতেছে বলো তো? এখানে 10, এখানে 100, মানে 100 মানে কি 10 যোগ 90 না? এই 10 আর এই 10 কিন্তু অ্যাকচুয়ালি কাটাকাটি কইরা এই পাশে থাকে তার এই 90 নিউটন, এই দিকে তার 90 নিউটন কাজ করতেছে। মানে আলটিমেটলি তার উপর নিট নিট কতটুকু তো মানে হইতেছে, তাইলে নিট বল হলো কি এই 90 নিউটন। যদিও এটা আমাদের এই ম্যাথে মানে জাস্ট বোঝা লাগবে, এই ম্যাথে কী চেয়েছে আগে প্রশ্নটা পড়ি। তুমি কতটুকু কাজ করছো, তুমি কতটুকু কাজ করছো। নেক্সট কোশ্চেন হলো কি ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। তুমি যে বলটা প্রয়োগ করছো 100 নিউটন, এর ফলে এর মধ্যে কিছু কাজ হয়েছে। আবার ঘর্ষণ বল যে কাজ করতেছে এই বস্তুটার উপর, এই কাজের অ্যামাউন্ট আমার বের করতে হবে। আমি জানি ডাব্লু সমান সমান এফ এস কস্থিটা আছে, বাট এখানে কস্থিটা দেবো। আচ্ছা দেখ কস্থিটা, এটা পূর্ণাঙ্গভাবে করে এফ এস কস্থিটা বল। এটা আমি আমারটা বের করতেছি W1, এটা মনে কর আমার দ্বারা কতটুকু কাজ সম্পাদিত হয়েছে। আমি কতটুকু বল প্রয়োগ করছি 100 নিউটন, আর তার স্মরণ হয়েছে কতটুকু, প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছে। আমি কিন্তু এই যে বলটা এমন না যে প্রয়োগ করে ঠেলা দিলাম ছেড়ে দিলাম, না, আমি কিন্তু বস্তুটাকে কন্টিনিউয়াসলি 100 নিউটন বল এই 10 মিটার পর্যন্ত আমি তার উপরে প্রয়োগ করে গেছি। স্মরণ 10 মিটার, কস আর থিটার পরিচয় কি, বল আর স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল। যে থিটা কি, থিটা হলো গিয়ে তোমার বল আর স্মরণের মধ্যবর্তী কোণ, এটার এইভাবে প্রকাশ করে। ঠিক আছে, বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হলো গিয়ে থিটা, যার মান কত। আচ্ছা তুমি যেদিকে বল প্রয়োগ করছো ওই দিক বরাবরই কিন্তু তোমার স্মরণটা হয়েছে, অথবা ওই দিক বরাবরই স্মরণের রূপাংশ ছিল, এটা কিন্তু ধনাত্মক কাজ করছো তুমি। তো তোমার আলটিমেটলি থিটার মান কিন্তু 0 ডিগ্রি। কেন? বল আর স্মরণের মধ্যে কোনো মানে যেই বরাবরই বল সেই বরাবরই স্মরণ, তো এই জন্য 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান হলো গিয়ে 1। সো আলটিমেটলি এটা 1 10 আবার কত গুণ করলে হয় 1000। 1000 জুল কাজ তুমি করলা, এটা কি তোমার দ্বারা সম্পাদিত কাজ। আর ঘর্ষণ বল কতটুকু কাজ করছে, তাইলে আবার ওর খেলা এই যে ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। আজকে আমি আসলে একটু নার্ভাস, কারণ অনেক দিন পর আমি ক্লাস নিতেছি, বুঝছো? সো হয়তো বা কথা মাঝে মাঝে আমি একটু ফাস্ট বলতেছি, বুঝতে হয়তো বা তোমাদের অসুবিধা হইতে পারে। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে।
বলের অ্যামাউন্ট কত? এটা কি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ না? তাহলে এখানে এফ এর জায়গায় বসবে ঘর্ষণ বলের অ্যামাউন্টটা। ঘর্ষণ বল কত? 10 নিউটন। এই যে 10 নিউটন। সরণ কিন্তু এই যে পুরো 10 মিটার জুড়া, এই বস্তুটা যতখানি পুরো 10 মিটার জুড়েই কিন্তু ওর মধ্যে এই ঘর্ষণ বল কাজ করবে। তোমার দ্বারা প্রকৃত বলটাও কাজ করতেছে, আর ঘর্ষণ বলও কিন্তু ওই 10 মিটার যাবতই কাজ করবে। সরণ কিন্তু 10 মিটার ইন্টু কস। এখন বলো থিটার মান কত? এই যে বস্তুকে আলটিমেটলি কিন্তু এই দিক বরাবরই যাইতেছে, কারণ আমি দেখাইছি যে আলটিমেটলি এই 10 আর এখানে 100 আমি যদি কাটাকাটি করি এই বরাবর 90 নিউটন বল কাজ করতেছে, ফলে এই বরাবর তার সরণ হইতেছে। তো ঘর্ষণ বলের সাপেক্ষে কাজটা কিন্তু নেগেটিভ। কিভাবে? কারণ ঘর্ষণ যে কাজ নেগেটিভ কখনো হয় বল আর সরণ যদি বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল কাজ করতেছে এই বরাবর, তার বলটা এই বরাবর, কিন্তু সরণটা কিন্তু এই বরাবর বিপরীত দিকে কাজ করতেছে না, ফলে কিন্তু আমার এটা ঋণাত্মক কাজ হবে। এটা হলো কি আমি থিওরিটিক্যালি বললাম যে কাজ ঋণাত্মক আমি বুঝবো কীভাবে, বল আর সরণ বিপরীত দিকে, ফলে কাজটা আমার নেগেটিভ। কিন্তু গাণিতিকভাবে আমি কিভাবে দেখাবো এটা নেগেটিভ? দেখো, থিটার পরিচয় কি? বল আর সরণের মধ্যবর্তী কোণ। আমার বল কাজ করতেছে এই বরাবর, সরণ কাজ করতেছে এই বরাবর, তাহলে এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি। আর আমি জানি যখন এই কোণটা 90 ডিগ্রির থেকে বেশি হয় তখন কিন্তু মানে cos 91, cos 92 অথবা এই 180 পর্যন্ত বা 179 পর্যন্ত এগুলো কিন্তু সব কি নেগেটিভ ভ্যালু। আলটিমেটলি আমার কাজটা কিন্তু নেগেটিভ হবে। কিন্তু এখন অঙ্কে আমি গাণিতিকভাবে ওটা ব্যাখ্যা করলাম যে হ্যাঁ এই জন্য কাজটা হবে নেগেটিভ। কাজ তো নেগেটিভ হবে বুঝলাম, কিন্তু আমার মান কত হবে কাজের, তাই না? এই থিটার মান কত হবে? দেখো, বল এই বরাবর, সরণ এই বরাবর, তো এর মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। সো আমার কস থিটা 180 ডিগ্রি। এই কস 180 ডিগ্রির ভ্যালু হলে গিয়ে -1। ঠিক আছে, সো আলটিমেটলি কিন্তু আমার অ্যান্সারটা আসবে -100 জুল। অনেকে মুখস্থ করে যে আচ্ছা এটা কি ডাব্লু সমান সমান এটা হবে -Fs, তো এটা -100 জুল। বা অনেকে এই 100 জুল বের করবে, তারপর বলবে যে ঘর্ষণ বল যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে ফলে এই কাজটা তোমার -100 জুল। ঠিক আছে, বাট এই হলে গিয়ে অরিজিনাল, মানে এই যে কস্টিনের সাহায্যে পূর্ণাঙ্গভাবে এই ম্যাথটা আমি তোমার কয়লাম, এর মধ্যে আর কোনো ফাঁকফোকর নাই ভাই। ঠিক আছে, সো আজকে কি আর কিছু বাকি থাকলো? মনে হয়তো হইতেছে না। আমি সম্ভবত যা যা শিখাতে চাইছিলাম আজকের ক্লাসে সব কিছুই শেখানো হয়েছে। বাট শক্তি আজকে জাস্ট আমি বলতে গেলে একটা উপর দিয়ে ভাষা ধারণা দিয়েছি। যেমন এই যে শক্তির একক নিয়ে কথা বলছি, শক্তির মাত্রাও কিন্তু কাজের মাত্রা সেম টু সেম। কাজের মাত্রা আমি বের করলাম একটু আগে, কত হয়েছিল জানি, দেখলাম আমি কিন্তু ভুলেও গেছি, mL²T−2 সম্ভবত। তো শক্তির মাত্রাও কিন্তু ওই mL²T−2। তারপর এই যে কাজ শক্তি দুইটাই স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে, প্রতীক, তারপর আর কি একক মাত্রা সবই তো আলোচনা করছি। তারপর শক্তির রূপ আছে বিভিন্ন, ওগুলো নিয়ে আলোচনা করলাম। আর শক্তির নিত্যতা সূত্র। এখন ক্লাসে আমার কিছু জিনিস বাকি আছে, যেমন এই যে শক্তির এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর। ঠিক আছে, এই কনভার্সন নিয়ে তোমাদের বইয়ে অনেক আলোচনা করা আছে, ওগুলো পড়াবো। এছাড়া নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি নিয়েও প্যারা আছে, দেখে ওগুলো মূলত রিডিং পড়া। বাট আমি তাও একটা উপর আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মূলত এই চ্যাপ্টারে বাকি আছে আর ক্ষমতা আর কর্মদক্ষতা নামে এই দুইটা পার্ট মূলত বাকি আছে, যেগুলো একটু হার্ড টাইপের। আর হলো কি শক্তির মেইন জিনিস আছে, শক্তির মধ্যে বিভব শক্তি, গতি শক্তি, এগুলার নিয়ে ম্যাথ আছে, ওগুলা সেকেন্ড ক্লাসে করাবো, মানে পরবর্তী ক্লাসে। আর একদম লাস্ট বা থার্ড ক্লাসে আমি ক্ষমতা আর কর্মদক্ষতা নিয়ে করাবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা ভিডিওটা দেখলো, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাই দাও। সবাই নিজে ভালো থাকো আর অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।